আচ্ছা, তো আমরা পড়ছিলাম রাইডার্স টু দ্য সি। তো গত ক্লাসে আমরা থিমেটিক ডিসকাশন সহ সামারি এবং কিছু বিষয় নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্সগুলোর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তো তোমরা এক এক করে হাত তুলবা যার যার সমস্যা আছে, এবং যেটা পড়ে দেওয়া লাগবে বা যা করা লাগবে একটু বলবা, ঠিক আছে? আর এদিকে সোশ্যোলজি অফ বাংলাদেশ বা বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এটা কি পড়া হচ্ছে তো, নাকি অবস্থা বলো? এটা কি পড়তেছো? হুম। জি স্যার, পড়তেছি। একটু পড়ে নিও। হ্যাঁ। স্যার আমার স্যার আমসন দ্য সরি আমসন দ্য ম্যানের যে 2 নম্বর ব্রড কোশ্চেন আছে এখানে একটু একটা ওয়ার্ডে সরি একটা জি একটা ওয়ার্ডের মিনিং আমি বুঝতেছি না স্যার। আচ্ছা, তুমি মেসেজ দিয়েছিলে তাই না? হুম। জি 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 স্যার। হ্যাঁ, এটা হচ্ছে, এটার মানে হলো যে, মানে বেশি মাত্রায় অন্যের বিরুদ্ধে কথা বলে, বা হচ্ছে একটু সন্দেহ প্রকাশ করে, ঠিক আছে, বা কোনো কিছু আঁচ করে, এরকম একটা বৈশিষ্ট্য সম্পন্ন যে ব্যক্তি, তাকে ওই শব্দটা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? মনে করো কিছু একটা হচ্ছে, বা কারো সম্পর্কে একটা বিশেষ মানে অন্তর্দৃষ্টি হিসাব করতেছে যে এরকম কিছু একটা হতে পারে। যেমন হচ্ছে লুকার ব্যাপারে, যখন আহ, লুকা প্রথম রায়নার রুমে ঢুকলো, প্রথম একদম প্রথম অবস্থায়, তখন সে কি বুঝতে পেরেছিল যে ওই রুমে একটা লোক আছে? বলো তো। জি লুকা, না স্যার। রায়নার, হ্যাঁ, বুঝতে পেরেছিল না যে ওই রুমে কোনো লোক আছে? সবাই ধরতে পারেনি, তাই না? জি এমনকি যে সেনারা ছিল, যে সেনারা ঢুকেছিল রুমে, তারাও কিন্তু ধরতে পারেনি। কিন্তু লুকা কি এটা বুঝতে পেরেছিল? জি জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পেরেছিল। পেরেছিল। বুঝতে জি পেরেছিল। স্যার। হ্যাঁ, এমনকি সে কিন্তু সার্জিয়াসকে বলতেছে যে রায়না কিন্তু তোমার পিছনে ওই সেই, তাই তো, যে লোকটা তার রুমে লুকিয়েছিল তার সাথে কিন্তু প্রেম করতেছে, বা তার প্রেমে পড়ে গেছে, তোমাকে ঠকাচ্ছে, এই কথা কি বলেছিল কি না সার্জিয়াসকে? জি স্যার। জি এবং স্যার। সার্জিয়াস কি ইয়ে হয়েছিল না, একটু তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল না, না এটা হতেই পারে না, তুমি তার বিরুদ্ধে ভুল কথা ছড়াচ্ছ, তাকে তুমি হিংসা করতেছো, ঈর্ষা করতেছো, এরকম কিছু বলছিল কিনা? তো এই জাতীয় যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা ওইটা দিয়ে মেইনলি প্রকাশ করা হয়। কি বুঝতে পারছো? হুম। জি স্যার। এটা। আচ্ছা, তো একটু হাত তোলো তোমরা এক এক করে, আমি দেখি যে তোমাদের কোথায় কি। প্রথমে ব্রিফ কোশ্চেন নিয়ে আমরা একটু কথা বলি, হ্যাঁ? প্রথমে ব্রিফ কোশ্চেনে আসি, তাহলে একদিক থেকে গেলে ভালো হবে। আচ্ছা, ব্রিফ কোশ্চেনের শিটটা আমি তাহলে ওপেন করি, এখান থেকেই ওপেন করি। রাইডার্স টু দ্য সি। আচ্ছা, বলো, প্রথমে হাত তুলেছে হচ্ছে বৃষ্টি বিশ্বাস, তাই তো? বৃষ্টি, বলো তোমার কোন জায়গায় সমস্যা? স্যার, আমার ব্রড কোশ্চেনের যে সমস্যা ছিল। আচ্ছা, তাহলে আমরা ব্রড একটু ব্রিফ কোশ্চেন কোশ্চেন ছিল। একটু দেখি। হ্যাঁ, ব্রড কোশ্চেনে পরে আসতেছি, একটু ব্রিফ কোশ্চেন আমরা দেখি, ঠিক আছে? হ্যাঁ, যদি ব্রিফ কোশ্চেনে কারোর সমস্যা থাকে কোনো, এখানে তেমন কিছু নাই, জটিল তেমন কিছু নাই, তাই না? ব্রিফ কোশ্চেনে না বোঝার মতো, সবই ইনফরমেটিভ, থিওরিটিক্যাল তেমন কিছু নাই যে বুঝতে অসুবিধা হবে। কারো কোনো সমস্যা নাই ব্রিফ কোশ্চেনে? স্যার আমার আছে স্যার। হ্যাঁ, সেটা বলো। হুম। 6 নম্বর কোশ্চেনটা স্যার। 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে কি আছে? আচ্ছা, হু আর দ্য ফার্স্ট টু ডাই ইন রাইডার্স টু দ্য সি, তাই তো? এটা তো? জি স্যার। হ্যাঁ, কারা প্রথম মারা যায়? এখানে কি ইনফরমেশনে ভুল আছে? এখানে না স্যার ইয়ার স্যার, স্যার তার প্রথম 2 ছেলে প্লাস স্বামী এবং কি শ্বশুর 4 জন একসাথে মারা যায় না, সেটা জানার ছিল। তারা কি একসাথে মারা যায়, না প্রথমে দুই ছেলে মারা যায়? আমরা পড়েছিলাম না গতদিন?
প্রথমে দুই ছেলে মারা যায়। আমরা তো গতদিন ওটা হ্যাঁ, পড়েছিলাম মনে জি হয়। স্যার বুঝতে পেরেছি। প্রথমে দুই ছেলে মারা যায়, তারপরে 3 নাম্বার ছেলের সাথে এই হ্যাঁ। স্বামী এবং শ্বশুর মারা যায়। হুম। আচ্ছা, এটাই তো নাকি সমস্যা? হুম। স্যার 20 নাম্বারটা একটু দেখেন তো। 20 নাম্বার 20, ওকে। হোয়াট প্রিমনিশন অফ বার্টলি's ডেথ ডিড মোরিয়া হ্যাভ? এখানে কোন জায়গায় ভুল আছে? মোরিয়া হ্যাড, এখানে দি হবে, হি হয়েছে। হ্যাড দ্য প্রিমনিশন অফ ডেথ হোয়েন শি স বার্টলি রাইডিং অন হিজ রেড মেয়ার অ্যান্ড দ্য গোস্ট অফ মাইকেল চেজিং হিম অন দ্য গ্রে পনি। হ্যাঁ, কোন জায়গায় সমস্যা? স্যার হ্যাডের পর কি ভি হবে নাকি ওখানে দা হবে? এক- এই মাউরিয়া হ্যাড। হ্যাডের পরে, হ্যাঁ, এখানে দি হবে, আসলে ওখানে মিস হয়ে গেছে, ওটা আমি দেখেছি, এটা দি হবে। হ্যাঁ, ওই টাইপ করতে গিয়ে অনেক সময় দ্রুত ইয়ে করতে মিস হয়ে যায়। হ্যাঁ, মোরিয়া হ্যাড দ্য প্রিমনিশন অফ বার্টলি's ডেথ। হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো কোন কোশ্চেন? স্যার এই কোশ্চেন গুলা কোথায় দেওয়া হয়, মানে ব্রিফ ব্রড এই কোশ্চেন গুলার অ্যান্সার সহ তো আমি পাচ্ছি না কোথাও। তুমি তো গুগল ক্লাসরুমে পাবা এগুলো, গুগল ক্লাসরুমে দেওয়া হচ্ছে, এই যে আমি গুগল ক্লাসরুম থেকে নিলাম। তুমি কি গুগল ক্লাসরুমে যুক্ত হওনি? জি স্যার যুক্ত হয়েছে। এগুলো কি ক্লাস ওয়ার্ক ওইখানে গেলে পাওয়া যায় নাকি? হ্যাঁ, ওটা তো ওখানে গেলেই পাবা। ওটা তোমাকে দেখাই দেওয়া হয়নি যখন তুমি জয়েন করেছিলে? তোমাকে স্ক্রিনশট দিতে বলা হয়েছিল এবং ক্লাস ওয়ার্কে চিহ্নিত করে বলা হয়েছিল যে এখানে গেলে তুমি পাবা। এরকম কোনো মেসেজ তোমার যায়নি যখন তুমি জয়েন হয়েছিলে? না না স্যার, আমি তো এমনি ক্লাস ওয়ার্ক আমি দেখছি, আগের ক্লাসগুলো রেকর্ড ক্লাসগুলো আছে, বাট কোশ্চেন গুলো কি প্রথমেই যে প্রথমে কেন? তুমি এই শীট? ফোল্ডারের ভিতরে ঢুকবা। তুমি তুমি এই যে রাইডার্স টু দ্য সি এর ভিডিও ক্লাসগুলো কোথায় পেয়েছো? এই ফোল্ডারে না? জি স্যার তাহলে এখানে এর পেয়েছিলাম। নিচের দিকে গেলেই পাবা, এই যে নিচের দিকেই তো পিডিএফ গুলো দেওয়া আছে। ও ওখানেই সরি দেওয়া স্যার, আছে, তোমাকে একটু পিডিএফ। ভিতরে দেখতে হবে তো, তাই না? এই যে এর ভিতরে তুমি গেলেই পাবা। হ্যাঁ, ভিউ মোর, এখানে কি বলা হচ্ছে? ভিউ ম্যাটেরিয়াল, মানে এখানে গেলে পারেই তুমি এই যে এখানে ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন সহ এখানে এই রিলেটেড ভিডিও ক্লাস সহ যা আছে সব এর ভিতরেই আছে, আর কোথাও নেই। ঠিক আছে? বুঝছি স্যার, বুঝছি। হুম হুম। স্যার 9 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, 9 নম্বর। 9 নম্বর কি বলতেছে? হোয়ার ওয়াজ দ্য ডেড বডি অফ মাইকেল ফাউন্ড? হোয়ার ওয়াজ দ্য, এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তুমি তোমার প্রশ্নটা কোন জায়গায় বুঝতে? স্যার মানে আনসারটা একটু ইজি করে উত্তর দেওয়া যায় না? যেমন সাজেশনে দেখলাম যে হিজ ডেড বডি ওয়াজ ফাউন্ড ইন ডোনেগাল, মানে এরকম একটা সহজ আনসার। ডোনেগাল বলতে সরাসরি একটা জায়গা আসতেছে না, ঠিক আছে তো? এখন তোমাকে যদি বলা হয় যে তোমার বডিটা পাওয়া গেছে হচ্ছে ওই তোমার জেলাতে, যদি নামটা বলা হয়, তাহলে কি তুমি বুঝবা যে কোন জায়গায় পাওয়া গেছে? এক্সাক্ট হচ্ছে কি উত্তরটা? স্যার মানে আরো ভাঙা দরকার। হ্যাঁ, অবশ্যই। তোমাকে একটা, যদি আমি তোমার গ্রামের নাম বলি যে তোমার বডিটা পাওয়া গেছে কোথায়, বা আমার বডিটা পাওয়া গেছে কোথায়, বললে আমার গ্রামে পাওয়া গেছে, শুধু ওইটুকু বললে কি হবে? না, একটু এক্স্যাক্টলি করা উচিত। এখানে কিন্তু ফার নর্থ এই কথাটা বলা আছে, তাই না? নিয়ার দ্য জি স্যার। ব্ল্যাক ক্লিফ। হুম। এখন তুমি ওইখানে বরং একটু ডোনেগাল কথাটা যুক্ত করতে পারো, অথবা তুমি এইখানে। স্যার ওখানে এক্স্যাক্টলি ডোনেগালও বলে নাই, ডোনেগাল থেকে আরো দূরে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ওখানে বললে তো তুমি ওটা বুঝতে, ওটা তো হবে না উত্তরটা। হ্যাঁ, তুমি এইটুকু বাদ দিতে পারো যে কারা খুঁজে পেয়েছিল, এটা বাদ দে, কারণ এখানে শুধু হোয়ারের প্রশ্ন চাওয়া হয়েছে। তাই শুধু তুমি বলতে পারো দ্য ডেড বডি অফ মাইকেল ওয়াজ রিপোর্টেড টু বি ফাউন্ড ইন দ্য ফার নর্থ নিয়ার দ্য ব্ল্যাক ক্লিফ। হ্যাঁ, ইন ডোনেগাল বা নিয়ার ডোনেগাল, বা এটা একটা তুমি বলতে পারো, ঠিক আছে? কিন্তু শুধু ওটা দিলে হবে না। ব্রিফ বললে এত ব্রিফ দিও না যে আমার মানে কোর্স মানে সেন্স তৈরি করে না। হ্যাঁ, এটা যেন না হয়। আচ্ছা, তারপরে স্যার 14 নম্বর কোশ্চেনটা। 14 নম্বর কি বলছে? হোয়াই ডিড বার্টলি ওয়ান্ট টু গো টু দ্য গলওয়ে ফেয়ার? কি করতে, কিসের জন্য যেতে চেয়েছিল সে? স্যার ঘোড়া বিক্রি ঘোড়া করতে। বিক্রি করতে। হ্যাঁ, টু সেল আ হর্স, তাই তো? ঘোড়া বিক্রি করতে চেয়েছে। স্যার হ্যাঁ, এখানে পরে কোশ্চেনটা ছিল আ হর্স নাকি হর্সেস, কোনটা দেব? বলো বলো। আ হর্স নাকি হর্সেস, ও তো দুইটা ঘোড়া নিয়ে গেছিল, এই জন্য বলছিলাম। এখানে তুমি এখন তুমি টু হর্স দিতে পারো, মানে এখানে আমরা কমন নাউন হিসাবে ব্যবহার করেছি, ঠিক আছে? হুম। আ হর্স এবং হর্সেস, এই দুটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দা কাউ
এ কাউ আর কাউজ, এই তিনটার মধ্যে সিমিলারিটি কি বুঝো? আমরা বুঝি, বলো এটা সিমিলারিটি। কমন নাউন। হ্যাঁ, কমন নাউন হিসাবে আমরা ব্যবহার করে থাকি যে ঘোড়া বিক্রি করতে, বাংলাটা এরকম যে সে ঘোড়া বিক্রি করতে হ্যাঁ জি স্যার। গিয়েছিল, তো সেরকম অর্থে, ঠিক আছে। এখানে এখানে যদি বলতাম ওয়ান হর্স তাহলে একটা প্রশ্ন থাকতো, কিন্তু এ হর্স মানে ঘোড়া বিক্রি করা, এরকম আর কি, বুঝতে পারছো? যদি বলি গরু হয় গৃহপালিত পশু, তখন কি কি দিয়ে আমরা বলতে পারি কথাটা? গরু হয় গৃহপালিত পশু। স্যার এ কাউ অথবা দা কাউ। হ্যাঁ, এ কাউ বলতে পারি, দা কাউ বলতে পারি, কাউজও বলতে পারি, যে কাউজ আর কাউস বলতে পারি। ডোমেস্টিক অ্যানিমালস, এই সবগুলোর মিনিংই হলো ঘোড়া বিক্রি করতে, মানে গরু, ঠিক আছে তো। হ্যাঁ, তো এরকম আর কি, ঘোড়া বিক্রি করার জন্য সে ওখানে যেতে চেয়েছিল, বুঝতে পারছো? এই সেন্সে ব্যবহার করা হয়েছে। এখন তুমি টু হর্স দিতে পারো, টু সেল টু হর্সেস। স্যার 24 নম্বর কোশ্চেনটা। 24, হাউ ডাজ মোরিয়া কনসোল হারসেলফ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? কিভাবে সে কনসোল করেছিল? হ্যাঁ, এখন বলো কোন জায়গায় প্রশ্ন তোমার? স্যার এই আনসারটা একটু পরে দিলে ভালো হয়। পড়ে দিব, তাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে at the end of Riders to the Sea, Morya finds a form of consolation in the confirmation of her premonitions. যখন সে একটা প্রিমনিশন পেয়েছিল যে এবার মনে হয় বার্টলি আর বাঁচবে না, তাই না? তার সেই প্রিমনিশনস বা ধারণাটা যখন কনফার্ম হয়ে গেল যে আসলে বার্টলি মারা গেছে, তখন সে কিন্তু খুব একটা কষ্ট বা দুঃখ পায়নি। তার আগে সে দুঃখ পাচ্ছিল, তাই বলছে ডেসপাইট দ্য ট্র্যাজিক লস অফ হার সান বার্টলি, বার্টলিকে হারানোর পরেও শি ফাইন্ড সোলেস ইন দ্য ফ্যাক্ট দ্যাট, সে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে বা সান্ত্বনা পাচ্ছে যে শি হ্যাজ ফাইনালি লেইড হার ফিয়ার্স টু রেস্ট, তার ভয় অন্তত শেষ হলো। এই হার ফিয়ার্স টু রেস্ট মানে কি? অবশেষে সে তার ভয়কে রেস্ট দিল, মানে কি তার আর কোনো ভয় থাকলো না, নাকি যে আবার কেউ মারা যাবে, এই ভয় আর থাকলো না। কারণ কি? সে অলরেডি হ্যাভিং লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড 6 sons টু দ্য সি, কারণ সে অলরেডি তার 6, তাই তো, 6 সন্তান, তার হাজব্যান্ড এবং তার মানে মোটামুটি তার ফিমেল মেম্বারগুলো হারিয়ে ফেলেছে। হারিয়ে সে এটুকু বলতে পারতেছে যে আর আমার কোনো ভয় নেই। কারণ কি? অ্যান্ড শি ফিলস আ সেন্স অফ ক্লোজার, মানে আপাতত তার ভয়ের যে সেন্স সেটা শেষ। নোয়িং দ্যাট দেয়ার আর নো মোর লাভেড ওয়ান্স লেফট টু বি টেকেন বাই দ্য মার্সিলেস সি, কারণ এইটুকু সে জানতে পেরেছে যে অন্তত সমুদ্র তো আর তার আর কোনো প্রিয় ব্যক্তিকে কেড়ে নিতে পারবে না। এই বলে সে মোটামুটি নিজেকে সান্ত্বনা দিতে পেরেছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। স্যার 27 নম্বর কোশ্চেনটা। হোয়াট ইজ এ জবার? জবার মানে হলো দালাল, বুঝো দালাল? জি স্যার, জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, আর জবার ইজ আ ব্রোকার। ব্রোকার মানে কি? দালাল। যারা ওই যে গ্রামে দালাল। গ্রামে দেখবা হাঁক মেরে গরু ছাগল কিনে কিনে আবার আরেক জায়গায় বিক্রি করে, এদেরকে বলে জবার বলা হয়। এই তো, আর কারো? স্যার লাস্ট একটা কোশ্চেন 23 নাম্বার। 23 নম্বর কি বলছে? বার্টলি কিভাবে মারা গেল? বলো, কিভাবে মারা গেল সে? গ্রে পনিটা তার কিক মারা ওই সমুদ্রে হ্যাঁ, ফেলে বলছে দিছে। হোয়াইল বার্টলি ইজ রাইডিং দ্য রেড মেয়ার উইথ দ্য গ্রে পনি রানিং বিহাইন্ড হিম, দ্য গ্রে পনি knocks him over into the sea and he is carried by the strong high waves to the white rock and dashed against him, তাই তো? যে যখন সে যাচ্ছিল, দেখাচ্ছে ওইখানে আসলে এক্স্যাক্টলি বলা হয়নি যে কোন জায়গাতে আসলে নক করেছে, ওখানে কি ওটা বলা হয়েছে? সে আসলে নৌকায় চড়ার জি না সময় স্যার, বা যাওয়ার সময়? অ্যাকচুয়ালি স্যার মানে কোশ্চেনটা স্যার আমার সেটাই ছিল যে জায়গাটা আসলে না, আমি কোথায়, তোমার ওটা সেটা কি বুঝতে ওই। পেরেছি। হ্যাঁ, যেহেতু ওই কথাটা বলা হয়নি তাই এর সাথে জিনিসটাকে লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে তো? হ্যাঁ, এই জন্য তার বলছে হি ইজ ক্যারিড বাই দ্য স্ট্রং ওয়েভস টু দ্য হোয়াইট রক, কারণ সে কি আসলে নৌকাতে ওঠার সময় তাকে ফেলে দিয়েছিল নাকি আসলে যখন সে যাচ্ছিল, তাই না,
সেই অবস্থাতে মানে এটা এক্স্যাক্টলি এখানে বলা হয়নি। তো এই জায়গায় তুমি এটা বাদ দিতে পারো, শুধু দিতে পারো যে মানে সমুদ্রে এই গ্রে পনি তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল লাথি দিয়ে নক করে, তাই তো, বা কিক মেরে, এবং সেটাতে সে সময় হাই ওয়েভ ছিল, সেটা তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে দেখা যাচ্ছে হয়তো ডুবে বা হচ্ছে ড্যাস্ট আঘাত করা অর্থে কাছাকাছি, যেহেতু নৌকাটা জাহাজটা কাছাকাছি ছিল এবং হোয়াইট রকের কাছে, তাই না, এবং এটা বলা হয়েছে এই জায়গাতে মেনলি ঘটনাটা ঘটেছে। আচ্ছা, তারপরে আচ্ছা, ব্রিফ নিয়ে আর কারো সমস্যা আছে কোনো? ওকে, তাহলে যদি কারো সমস্যা না থাকে তো ভালো, এটা তো একটু পড়ে নিও ভালো করে। এবার আমরা চলে আসি শর্ট কোশ্চেনে। হ্যাঁ, এখন বলো শর্ট কোশ্চেনে যদি কারো প্রবলেম থাকে। শর্ট কোশ্চেনে যারা হাত তুলেছো, বৃষ্টি তো ব্রড কোশ্চেনে নাকি? জি ফাউজিয়া, স্যার। ফাউজিয়া কি ব্রিফে শর্টে সমস্যা আছে কোনো? জি স্যার, শর্ট কোশ্চেনে একটু প্রবলেম আছে। কোন জায়গায়, কোনটাতে? স্যার, কোশ্চেন নম্বর 4, হাউ ডু নোরা অ্যান্ড ক্যাথলিন সার্ভ দ্য পারপোজ অফ কোরাস, এই হুম কোশ্চেনটা। হুম আমরা কোরাসের ব্যাপারটা কি জেনেছি রিপাস রেস্ক থেকে? কোরাস কি, এদের কাজ কি, অ্যাক্টিভিটিটা কি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা নিশ্চয়ই এডিপাস রেসকে পড়েছি যে কোরাসের কাজ কি। কোরাসের কি কি কাজ, ফাংশনগুলো কি বলো তো? প্রথম ফাংশনটা স্যার, কি? প্রথম জি স্যার। ফাংশনটা হচ্ছে কি, প্রথম কাজটা কি ওদের? বিভিন্ন ইভেন্টের মধ্যে একটা লিঙ্ক তৈরি করা, তাই না? যে জি স্যার। আগে কি ঘটেছে, পরে বা এরপরে কি ঘটতে যাচ্ছে, এরকম একটা আঁচ দেওয়া, বা একটা ঘটনার সাথে আর একটা লিঙ্ক তৈরি করা। এমনকি কোরাসকে দেখেছি কি মেইন ক্যারেক্টারদের সাথে কথা বলে, তাই তো, তাদেরকে তার তার অ্যাকশনের প্রোগ্রেসে হেল্প করতেছে। হুম তারপর হচ্ছে অডিয়েন্সদেরকে বিষয়গুলোর সাথে লিঙ্ক লাগাতে সাহায্য করছে, অথবা যে নাটকের যে থিম বা হচ্ছে নাটকের যে মানে কি বলবো, যে উদ্দেশ্য বা পারপাস, সেগুলোকে তারা হয়তো কনভারসেশনাল ওয়েতে বোঝানোর চেষ্টা করছে। তো এই যে কাজগুলো কোরাস যে কাজগুলো করে, তার কিছু কিছু নোরা এবং ক্যাথলিন সার্ভ করেছে, ঠিক আছে তো? এই জন্য এখানে সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে। এখানে শুধু নোরা বা ক্যাথলিনই নয়, এমনকি কিছু উইমেন ছিল, তাই না? উইমেন স্যার, শেষের দিকে এখানে তো এসেছিল। উইমেনরাই হচ্ছে কোরাসের কাজ করেছিল। হুম হুম কিন্তু তারপরে পুরোপুরি ওরা তো শেষের দিকে আসছে, ওরা কি পুরো ড্রামা উপস্থিত ছিল? না স্যার, যখন বার্টলি মারা যায়, বার্টলির মৃতদেহটা নিয়ে তো তারা আসছিল। হ্যাঁ, তাহলে কি? ওই পুরো কাজটা তো তারা করতেছে না ড্রামার। তো তাহলে কোরাস কি শুধু ওই অংশটুকুতে উপস্থিত থাকবে শেষের দিকে? না, কোরাসের কাজই হচ্ছে ড্রামার বিভিন্ন অংশের ভিতরে লিঙ্ক লাগানো। তাহলে যদি আমি উইমেনকে ধরি, তাহলে তো মূল ড্রামাটা তো বা মূল কোরাসের কাজ তো করতে পারতেছে না ওরা। পুরোপুরি কি করতে পারবে? ওরা একটু করেছে, কিন্তু পুরোপুরি তো করতে পারেনি, তাই না? ওরাও করেছে, কিন্তু এখানে মেইন যে কোরাসের কাজটা তারা এই যে নোরা এবং ক্যাথলিনই মেইনলি করেছে। কথা বুঝতে পারছো? হুম কি বোঝনি কথাটা আমার? ইয়েস স্যার, স্যার। আরেকবার বুঝিয়ে বললে একটু ভালো হতো। ওমা, উইমেনদের উপস্থিতি কখন পাচ্ছ? ড্রামার শেষে যদি তারা এসে শুধু একটু, ওরা কি কোনো কনভারসেশন করেছে কোনো, বলো তো, বলো। না উইমে স্যার। তাহলে না তারা কোরাসের ভূমিকা বেশি করে পালন করে কেমন করে? কোরাস তো পুরো ড্রামার ভিতরে উপস্থিত থাকতে হবে, তাদের মাঝে মাঝে বিভিন্ন অ্যাকশনের ভিতরে থাকতে হবে। তারা কখন এসেছে ড্রামাতে, বলো? ড্রামার শুরু থেকে আসছে তারা, উইমেনরা? না স্যার, উইমেনরা তো না মাঝে স্যার, মাঝে সময় আসছে, বার্টলির যেমন মরদেহ বার্টলি। আনার সময় ছিল হ্যাঁ, ওরা তারা। তো শুধু শেষের দিকে এসেছে, তাহলে শেষের দিকে এসে পুরো ড্রামাতে লিঙ্ক করে কেমন করে তারা, বলো? নাকি আমার কথা বুঝতেছো না তুমি? না স্যার, বুঝছি। হ্যাঁ, তোমার যদি মেন কাজই তারা না করে, তাহলে তাদেরকে আমি কোরাস হিসেবে দেখবো কেমন করে? নাকি তোমরা নোরা এবং ক্যাথলিনকে বাদ দিয়ে উইমেনকে দিতে মানে চাচ্ছ যে তারা একটা ভূমিকা পালন করছে, কিন্তু মূল ভূমিকা তো তারা পালন করেনি এখানে? নাকি তোমার অন্য কিছু মনে হচ্ছে? যে স্যার আমার কাছে মনে হচ্ছে এরকমটা হবে। তুমি বলো, তোমার কাছে কোথায় মনে হচ্ছে যে নোরা এবং ক্যাথলিনকে আমরা না এসে উইমেনকে নিয়ে আসবো, বলো?
না স্যার, নোরা বা ক্যাথলিন ছাড়া মানে উইমেনকে চাইনি আমি, এটা প্রশ্নটা ছিল যেটা আমি পড়ে বুঝিনি, যে মানে ওই দ্য পারপোজ অফ হচ্ছে দ্য কোরাস, হাউ ডু নোরা অ্যান্ড ক্যাথলিন সার্ভ দ্য পারপোজ অফ দ্য কোরাস, হুম এখানটায় না মানে সে যেটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ না তুমি তো বললা না যে উইমেনরা কেন নয় এখানে। হ্যাঁ, আমি তো সেটা বললাম মানে যে এই জিনিসটা আমার সমস্যা ছিল যে উইমেনরা তো মাঝখানে আসছিল, আর কোরাসের যেহেতু কাজ হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত লিংক হুম দেয়া, হ্যাঁ পুরো তারপরে তো গল্পে, উইমেনকে পুরো আমরা এখানে আনি নাটকে। নাই, উইমেন নিয়ে তো আমাদের এখানে কথাই হচ্ছে না, কোনো উইমেন নিয়ে কোনো কথা হচ্ছে এখানে, না স্যার। তাহলে উইমেনের কথা তো এখানে আসবেই না। হ্যাঁ উইমেনকে যদি বলে তো শেষের দিকে কিছু কথা দিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু পুরো ড্রামা ভিত্তিক যদি আমরা কোরাসের পার্টটা ধরি তাহলে তার উইমেনের কথা এখানে আসছেই না। এখানে বরং নোরা এবং ক্যাথলিনের কথা আসছে, কারণ এখানে একটা আমরা ক্লাসিক্যাল সেটিংয়ের একটা ব্যাপার রেখেছি ইডিপাসের মতো করে। তাহলে সেই জন্য আমরা দেখাতে যাচ্ছি যে নোরা এবং ক্যাথলিন তো মেন ক্যারেক্টার হিসেবে কাজ করেছে, তাদেরকে দিয়ে কি আমরা কোরাসের পারপাসটাকেও সার্ভ করতে পারি কিনা এইটা ক্রিটিক্সরা দেখেছে, সেই ক্রিটিসিজমের আলোকে এই কোশ্চেনটা করা। ঠিক আছে। হুম তা সেখানে আমরা দেখি এখানে কি কি বিষয় এসেছে। বলছে দেখো, নোরা অ্যান্ড ক্যাথলিন দ্য ডটার্স অফ মোরিয়া সার্ভ আ ক্রুশাল রোল অ্যাকিন টু দ্যাট অফ ক্লোরাস ইন ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডি। অ্যাকিন টু মানে কি সিমিলার, মানে ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডির যে কোরাস রয়েছে ঠিক তাদের মতো করেই এই নোরা এবং ক্যাথলিনও স্পেশাল বা ক্রুশাল ভূমিকা পালন করেছে। ওয়াইল দে আর নট আ ট্রেডিশনাল কোরাস, তাদেরকে আমরা সরাসরি ইডিপাসে যে কোরাস দেখেছি হয়তোবা সরাসরি তেমন কোরাস হিসাবে তারা কাজ করেনি, তারপরেও দেয়ার প্রেসেন্স অ্যান্ড ডায়ালগ ফুলফিল সেভারাল ফাংশনস রিমিনিসেন্স অফ দ্য কোরাস রোল ইন গ্রিক ড্রামা। যে ফাংশনগুলো বা যে ডায়ালগগুলো কী করছে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই সকল কোরাসের ভূমিকা, যে কোরাসের ভূমিকাগুলো আমরা গ্রিক ড্রামাতে পেয়েছি। ঠিক আছে, তাদের কিছু কিছু অ্যাক্টিভিটি বা কিছু কিছু ডায়ালগ আমাদেরকে গ্রিক ড্রামার যে কোরাস সে কোরাসের ভূমিকার যে রয়েছে তার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে বা উপস্থাপন করতেছে যে না এগুলো গ্রিক ট্র্যাজেডির মতো। তাহলে আমরা কি সরাসরি বলতেছি যে এরা ট্রেডিশনাল কোরাস বা গ্রিক ট্র্যাজেডির মতোই কোরাসের ভূমিকা পালন করেছে? এখানে কি আমরা সরাসরি বলতেছি বা সাপোর্ট দিচ্ছি? স্যার। আমরা বলতেছি যে কি অনেকটা, তাই তো, তাদের উপস্থিতি বা ডায়ালগ অনেকটাই আমাদেরকে গ্রিক ট্র্যাজেডির যে কোরাসের ভূমিকা তার কথা মনে করিয়ে দেয়। এবার আমরা দেখি, আমরা কিন্তু ইডিপাস রেসকে যে কোরাসের ভূমিকা আমরা ব্রড কোশ্চেন পড়েছি মনে হয়, ব্রড কোশ্চেন পড়েছিলাম। ব্রড কোশ্চেনটা পড়েছে ওখানে কোরাসের ভূমিকা। জি স্যার, পড়েছি। জি স্যার। এখন যদি না পড়ে থাকো তাহলে তো এখানে তো মিলাতে পারবো না যে আসলে ওই গ্রিক ট্র্যাজেডির কোরাসের কাজ কি আর এখানকার কোরাসের কাজ কি। তাহলে ওটা যদি না পড়ো তাহলে এখানে তো আমি পরে বোঝাতে পারবো না যে আসলে গ্রিক ট্র্যাজেডির এই কাজগুলো ছিল তার জন্য এটা। অতএব ব্যাকগ্রাউন্ডে আমাকে আগের ঘটনাটা জানতে হবে যে আসলে গ্রিক ট্র্যাজেডির যে কোরাস ছিল আমাদের ইডিপাস রেস্কের কোরাসের ফাংশন কী ছিল। আচ্ছা তো যাও ওটা একটু পড়ে নিবা যদি না পড়ে থাকো, কারণ ওটা মনে হয় ছিল কি না, ছিল আমাদের ব্রড কোশ্চেন হিসাবে। আচ্ছা আমি জি দেখছি। স্যার, ইডিপাস রেক্সে ছিল স্যার। হ্যাঁ এই যে দেখো সেকেন্ড কোশ্চেনটা, হ্যাঁ, ডিসকাস দ্য রোল অ্যান্ড ফাংশন অফ কোরাস ইন ইডিপাস রেস্ক। এটা যেহেতু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে দেখানো হয়েছে, তো এখানে সেই ভূমিকার ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে, যেখানে তাদের কাজ কী ছিল, যে তারা কি করতেছে, তাদের মানে কমেন্টারি। এখানে দেখো এখানে কতগুলো ফাংশনের কথা বলা হয়েছে যে তারা কি কি কাজ আসলে করে। তারপর দেখো দ্য কোরাস প্লেস ভাইটাল অ্যান্ড মাল্টিপল রোলস ইন ফুলফিলিং আ নাম্বার অফ ফাংশনস অফ আ কমেন্টেটর, হ্যাঁ, দ্য কমেন্টার হিসাবে। এছাড়াও কমেন্টিং অন দ্য প্রেজেন্ট অ্যান্ড ফরশেডিং দ্য ফিউচার, তারা হয়তো বর্তমান বিষয় সম্পর্কে কমেন্ট করছে, তারা ভবিষ্যৎ সম্পর্কে বলছে, পাস্টে কি ঘটেছিল সেগুলোকে লিঙ্ক করতেছে। এই যে মাইকেল যে মারা গেছে আমরা জানলাম কার মুখ দিয়ে বলো, কাদের কথাবার্তার মধ্য দিয়ে আমরা জানলাম যে মাইকেল মারা গেছে, তার বডি পাওয়া গেছে? নোরা আর ক্যাথলিনের মাধ্যমে। তাহলে ওদের মাধ্যমে আমরা দেখলাম, তাই না? তারপরে হচ্ছে প্রিস্টের কথা, তাই না? প্রিস্ট যেখানে এসেছিল, প্রিস্ট যে দিয়ে গেছে, সব কিছু আমাদের কাছে কিন্তু উপস্থাপন করতেছে তারা মেইনলি। আচ্ছা তাহলে দেখি আমরা একটু পড়ি এখানে একটু, তাহলে ওটা পড়ে নিও যেহেতু দেওয়া হয়েছে। দেখো, নোরা অ্যান্ড ক্যাথলিন অফেন প্রোভাইড কমেন্টারি অন দ্য ইভেন্টস অ্যান্ড ক্যারেক্টার্স ইন দ্য প্লে।
অফারিং ইনসাইট ইনটু দ্য আইল্যান্ডার্স ওয়ে অফ লাইফ অ্যান্ড দ্য স্ট্রাগল উইথ দ্য সি। তাহলে প্রথম হচ্ছে কি, যে আইল্যান্ডে যারা বসবাস করে, যারা আইল্যান্ডার্স, তারা কীভাবে জীবনযাপন করে, তাদের স্ট্রাগলগুলো কি, এই বিভিন্ন বিষয় সম্পর্কে তারা আমাদেরকে তাদের কনভারসেশনের মাধ্যমে জানাচ্ছে। কারণ ড্রামার মেইন কনভারসেশন কয়টা ক্যারেক্টার আছে বলো তো? কয়টা ক্যারেক্টারের মধ্যে হচ্ছে কনভারসেশনটা? মেইন কয়টা ক্যারেক্টার? হ্যাঁ, এখানে 4জন ক্যারেক্টার মেইনলি কথা বলছে। তার ভিতরে বেশি কথোপকথন কার কার মধ্যে হয়েছে? নোরা এন্ড ক্যাথলিন। হ্যাঁ, নোরা এবং ক্যাথলিনের মধ্যেই হয়েছে, তাই না? তার মানে পুরো ড্রামাটার ব্যাকগ্রাউন্ড, তাই তো, বা নেক্সট ইভেন্ট কি হবে, সব ঘটনাগুলো, এমনকি বার্টলি যে যাবে ঘোড়া বিক্রি করতে, তার পূর্বাভাস কি আমরা নোরা এবং ক্যাথলিনের কাছ থেকে পেয়েছি কিনা? কারণ তারা কেক তৈরি করতেছিল। কেক কার জন্য তৈরি করতেছিল? বার্টলির জন্য। বার্টলির জন্য। হ্যাঁ, বার্টলির জন্য, যে সে যেহেতু যাবে এই জন্য তার কেক দরকার, কেক তৈরি করতেছিল তারা, তাই না? এবং সে যে যাবেই, সে যে কথা শুনবে না কারো, সেটাও পূর্বাভাস কিন্তু দিয়েছিল। হচ্ছে দেয়ার কনভারসেশন উইথ মোরিয়া অ্যান্ড ইচ আদার হেল্প টু ইলিসিডেট দ্য ব্রডার থিম অফ ফেট, লস অ্যান্ড রিজিলিয়েন্স দ্যাট পারমিট দ্য ন্যারেটিভ। এবার হচ্ছে লাইক দ্য কোরাস ইন গ্রিক ট্র্যাজেডি, নোরা অ্যান্ড ক্যাথলিন অ্যাম্প্লিফাই দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য প্লে থ্রু দেয়ার রিয়াকশন টু দ্য আনফোল্ডিং ইভেন্টস। তাই তো, যেমন আমরা ইডিপাসে পড়েছি যে কোরাসরা ইডিপাসের ক্ষেত্রে কি ঘটেছে, তার যে ওয়াইফ বা মাদার যে সুইসাইড করেছে, তাই তো, সেগুলোকে এমনভাবে তারা বর্ণনা করতেছে যে এমনিতেই একটা, মানে কি বলবো, ইমোশনাল একটা রিয়াকশন মানে যারা ভিউয়ার্স তাদের কাছ থেকে চলে যাচ্ছে। দেয়ার এক্সপ্রেশন অফ গ্রিফ, ফেয়ার অ্যান্ড রেজিগনেশন মিরর দ্য অডিয়েন্স ওন ইমোশনাল রেসপন্সেস, তাই না? নিজস্ব যে ইমোশনাল রেসপন্স সেগুলোকে মিরর করছে, রিপ্রেজেন্ট করছে, হাইটেনিং দ্য ওভারঅল ট্র্যাজিক অ্যাটমসফিয়ার অফ দ্য প্লে। এছাড়া হচ্ছে কি, দেখো, নোরা অ্যান্ড ক্যাথলিন অলসো সার্ভ অ্যাজ ফয়েল টু দেয়ার মাদার। ফয়েল মানে কি বুঝো তো? ফয়েল বলতে কি বোঝায়? ফয়েল শব্দটা দিয়ে কি বলে? ফয়েল মানে হচ্ছে একটা কম্প্যারিজন, যে কম্প্যারিজনের মাধ্যমে একটা জিনিসকে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারবো এবং বোধগম্য এতে উপস্থাপন করতে পারবো। যেমন বাংলা সিনেমার নায়িকার চেহারা যাতে যত সুন্দর, মানে যেমনই হোক না কেন, তাকে বেশি সুন্দর লাগে কোন দিক থেকে বলো তো? কেন তাদেরকে আমরা অ্যাট্রাকটিভ ভাবি, নায়ককে বা হচ্ছে নায়িকাকে, সিনেমাগুলোর? কেন বলো তো? তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। না না, কারণ তাদের আশেপাশে যে সকল মেয়েগুলোকে দেওয়া হয় তাদের চেহারা তার থেকে খারাপ থাকে, বুঝতে পারছো? এখন তার যদি কোনো বান্ধবীর চেহারা নায়িকার থেকে বেশি হয়ে যায়, তাহলে কি তখন আর নায়িকাকে কি নায়িকা মনে হবে, অ্যাট্রাকটিভ মনে হবে? জনগণ কার দিকে তাকাবে? না স্যার। তখন অটোমেটিক তার বান্ধবীর দিকে তাকাবে, তাই না? তখন বান্ধবীকে বেশি অ্যাট্রাকটিভ মনে হবে। এই জন্য এগুলোকে ফয়েল বলা হয়। ফয়েল মানে হচ্ছে কোনো একটা বিষয়কে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আশেপাশে এমন কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করা, এমন কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া যাতে ওই জিনিসটা আরও বেশি ফুটে ওঠে। যেমন হলুদ কালারের পিছনে যদি আমরা ব্ল্যাক কালার দিই, তাহলে কি হলুদ কালারটা বা ব্ল্যাকের বিপরীতে হোয়াইট কালারটা কি হয়, আরও বেশি ফুটে ওঠে। কিন্তু হোয়াইটটাকে তুমি যদি এখন ইয়েলোর ভিতরে দাও, হোয়াইট কি অ্যাট্রাকটিভ হবে, ফুটে উঠবে ঠিক মতো? না স্যার। এটা কিন্তু ফুটে উঠবে না। তাই ওইরকম, তাই বলছে নোরা এবং ক্যাথলিন তার মায়া, তাই তো, মায়ের বৈশিষ্ট্যটা কেমন, তাই তো, মা কেমন ফিল করছে, কতটুকু তার ফ্যামিলির প্রতি আকর্ষিত, তাই তো, তার সন্তানের প্রতি কতটুকু, মানে কি বলবো, আন্তরিক, সেই বিষয়গুলো প্রকাশ করছে এই নোরা এবং ক্যাথলিনকে দেখানোর মাধ্যমে। কারণ ক্যাথলিন এবং নোরা কিন্তু অতটা, তারা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, কিন্তু অতটা দুঃখ কষ্ট পায়নি যতটুকু কষ্ট পেয়েছে মরিয়া, তাই না? তাই সেটা বলছে, যেখানে নোরাও তার বাবাকে হারিয়েছে, তাই না, তার ভাইদেরকে হারিয়েছে, ক্যাথলিনও তার ভাইদেরকে হারিয়েছে, কিন্তু মরিয়া যেভাবে কষ্ট পেয়েছে সেভাবে কষ্ট কি নোরা আর ক্যাথলিন পেয়েছে বলো? না স্যার। এখন যদি নোরা বা ক্যাথলিন কেউ যদি মরিয়ার থেকে বেশি দুঃখ পেয়ে যেত, তাহলে এখানে মেন ক্যারেক্টার কে হতো? তাহলে স্যার মরিয়ার প্রোটাগনিস্ট থাকতো না। থাকতো না। তখন ওই যে বেশি কষ্ট পেত, যে বেশি এগুলো নিয়ে ভাবতো, সে হয়ে যেত। কনভারসেশন কিন্তু মরিয়ার কম আছে, কিন্তু প্রোটাগনিস্ট হিসাবে কিন্তু মরিয়াকে দেখানো হয়েছে, তাই না? এই জায়গাটা তাই বলছে নোরা অ্যান্ড ক্যাথলিন অলসো সার্ভ অ্যাজ ফয়েল টু দেয়ার মাদার মরিয়া, হাইলাইটিং হার ট্র্যাজিক প্লাইট অ্যান্ড দ্য ডেপথস অফ হার সরো। Through their interaction with Morya, they reveal the extent of her grief and the toil that constant loss has taken on her
সাইকি মানে তার মানসিক অবস্থার উপরে এই প্রতিনিয়ত যে লস হচ্ছে, এই লসটা কি ধরনের প্রভাব ফেলেছে সেটা বলতেছে না। যে একটা প্রথম দিকের যে কথাটা মরিয়া এবং নোরা এবং ক্যাথলিনের মধ্যে বলতেছে, ক্যাথলিন হয়তো বা নোরা হয়তো ক্যাথলিনকে জিজ্ঞাসা করতেছে যে মা কি ঘুমাচ্ছে, তখন সে কি বলতেছে, বলতেছে যদি সে ঘুমাতে পারে তাহলে ঘুমাচ্ছে। তার মানেটা কি? তার মানে তার এমন একটা পরিস্থিতি এখন তার ঘুমানোর মতো পরিস্থিতি নেই। হ্যাঁ তাই তো, তার ঘুমানোর পরিস্থিতি নেই। তাহলে এই কথাটার মানে কি? কথাটা দিয়ে বোঝাচ্ছে যে কতখানি কষ্টের ভিতরে আছে, দুঃখের ভিতরে মরিয়া আছে। তাহলে কি হচ্ছে, তার কথোপকথনের মাধ্যম দিয়ে মরিয়ার ট্র্যাজিক অংশটা কিন্তু তুলে ধরছে, দেয়ার বাই এনরিচিং দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং অফ আর ক্যারেক্টার। তাহলে মরিয়ার মেইন ক্যারেক্টারটা আমরা আসলে নোরা এবং ক্যাথলিনের কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। যেমনটা আমরা ইডিপাসের পুরো আগের পিছনের চরিত্রগুলো, আগের পিছনের জন্ম কাহিনীগুলো, তাই না, সব কিছু আমরা কোরাসের মাধ্যমেই কিন্তু জেনেছিলাম। Additionally, Nora and Kathleen provide exposition and context regarding the familial relationship and historical background of the character. আমরা ফ্যামিলির ব্যাপারটা জানছি। Their conversation with Morya and references to past events help to flesh out the world of the play and deepen the audience engagement with the narrative. তাই তো, দেখো ফ্লেশ আউট মানে কি? ফ্লেশ আউট দ্য ওয়ার্ল্ড অফ দ্য প্লে মানে আপাতত নাটকের ফ্লেশ আউট মানে হচ্ছে একটা রূপ দেওয়া, হ্যাঁ, রূপ দেওয়া, একটা কাঠামো দেওয়া। এই প্লেতে কি ওয়ার্ল্ডের ভিতরে আমরা আছি, এখানে কিন্তু এই ওয়ার্ল্ডটা কিন্তু সারা বিশ্বকে বোঝানো হয়নি। এই ওয়ার্ল্ড বলতে নাটকের ক্ষেত্রে যে চরিত্রগুলো আছে, যে জায়গাটা আছে, সেখানকার অবস্থানটা প্রকাশ করা হয়েছে। প্রিস্ট, তাই তো, তারপরে ধর্মীয় বিশ্বাস, তারপরে তাদের হচ্ছে এখানে কৃষি, তাই তো, তারপর হচ্ছে বিজনেস, এই বিষয়গুলো কিন্তু ওদের কথাবার্তার মাধ্যম দিয়ে আমরা কিন্তু পেয়েছি। Thus, Nora and Kathleen may not conform to the traditional conception of chorus. তাহলে একদম দেখো কোরাসের পুরোপুরি ভূমিকা হয়তো তারা পালন করতে পারেনি, বা ট্রেডিশনাল কোরাস হিসেবে আমরা ফুলি তাদেরকে বলতে পারিনি, কিন্তু তারা কিছুটা হলেও দেয়ার রোলস ইন রাইডার্স টু দ্য সি শেয়ার ম্যানি সিমিলারিটিস উইথ দ্য ফাংশন অফ দ্য কোরাস ইন ক্লাসিক্যাল গ্রিক ড্রামা। যখন কোশ্চেনটা আমার দিয়েছে এটা, তাই না, 2017 সালে এসেছিল, যখন কোশ্চেন আমাকে দিয়েছে যে কিভাবে সার্ভ করে, তখন তো আমাকে জোর করে হলেও কিছুটা মিল দেখাতে হবে নাকি? যদিও পুরোপুরি বৈশিষ্ট্য এখানে নেই, কিন্তু কিছুটা তো ফাংশন তারা করেছে যেটা কোর্সের সাথে মিলে যায়। কি কথা বুঝতে পারছি? এখানে মেইন ঘটনা যেটা এসেছে সেটা হলো কমেন্টারি বিটুইন দ্য ইভেন্টস আর অ্যামং দ্য ক্যারেক্টার্স, এটা হচ্ছে মেইন কথা। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন তার ফ্যামিলি সম্পর্কে, এবং একটা মেইন ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা, এই তিনটা বিষয় কিন্তু এখানে আমরা মেইন পাচ্ছি। তাছাড়া ইরিপাসে তো আমরা বিভিন্ন মানে অ্যাকশনের ভিতরে আমরা লিঙ্ক পাচ্ছিলাম, তাই না? আর এখানে বিভিন্ন অ্যাকশনের না, এটা তো ওয়ান অ্যাক্ট প্লে, সেই হিসাবে হয়তো বিভিন্ন নাটকের এই নাটকটার যে ব্যাকগ্রাউন্ডগুলো, তাই তো, যেগুলো হয়তো বা আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানে যেমনটা পেয়েছিলাম, যে ওখানে রাইটার কিছু ব্যাকগ্রাউন্ড ইতিহাস বলে দিচ্ছে, কিন্তু এই নাটকে তো এরকম ব্যাকগ্রাউন্ড ইতিহাস বলা হয়নি। সেটা পুরোটা যা বলা হয়েছে সব কনভারসেশনের মাধ্যমে বলা হয়েছে, এখানে আলাদা করে কোনো কিছু ডেসক্রাইব করা হয়নি, স্টেজ ডিরেকশন দেওয়া হয়নি। হ্যাঁ দেখো তো, আমরা নাটকে শুধু কথোপকথন পেয়েছি, কিন্তু আমাদের ভিতরে একটা ইমেজ তৈরি হয়েছে না, যে আসলে ওই জায়গাটা কেমন, ওই গ্রামটা কেমন, বলো? ওখানে কি কোনো স্টেজ ডিরেকশন বা কোনো ডেসক্রিপশন দেওয়া হয়েছে তারা কোথায় বসবাস করে? এরকম কোনো ডেসক্রিপশন এসেছে ওই নাটকে? না। আসেনি, কিন্তু তাদের কথোপকথনের মাধ্যম দিয়ে কি আমরা একটা আইডিয়া অনুমান করছি না? যদি আমরা কোনো সিনেমা নাটক দেখে থাকি এরকম নদীর পাশে বা সমুদ্রের পাশে, তাহলে সেটা কিন্তু আমাদের মাথায় ভেসে আসতেছে এরকম কিছু একটা হবে। ঠিক আছে, আচ্ছা, তো কি বুঝতে পেরেছ যে কিভাবে আমরা ওদেরকে একটু সিমিলারাইজ করলাম, যে এরকম ভাবে হয়তোবা তারা কোরাসের ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ। আচ্ছা, তারপরে বলো। আর কারো শর্ট কোশ্চেনে? আর কারো সমস্যা নেই? স্যার অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন গুলো পড়িয়ে দিলে আমরা একটু ইনফরমেটিভ হতে পারি। বলো আবারও, আমি বুঝি নাই কথাটা। স্যার ওই দেখা যায় প্রথম দিকের দুই তিনটা কোশ্চেনের আনসার যদি পড়ে দিতেন, মানে আমাদের আমরা একটু বেশি কিছু জানতাম, যেমন এই একটা কোশ্চেনের আনসার পড়ে দিলেন মনে হয় যে ভালোই কিছু তথ্য পেলাম।
হ্যাঁ, এখন এখানে তো শর্ট কোশ্চেনগুলো তো এক একটা এক এক রকমের। ব্রড কোশ্চেনের সাথে লিঙ্ক পাবা, কিন্তু শর্ট কোশ্চেনে এক একটা এক এক রকমের। এটার সাথে কি ওটা মিলবে? একটা পরে দিলে কি আরেকটার সাথে লিঙ্ক করা যাবে এখানে বলো তো? যেমন না এখানে স্যার, চাচ্ছিলাম যে প্রথম দিকের 2-3টা কোশ্চেন মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো একটু যদি পড়িয়ে দিতেন। মানে পড়ে তো দিচ্ছি, কিন্তু তোমরা কি একদমই পড়ে বুঝতেছো না কিছু? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝতে পেরেছি, হ্যাঁ, আরো ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পড়াই দিচ্ছি। হ্যাঁ, তোমরা যদি মনে করো যে আমার রিডিং পড়াই দিলে তোমাদের কাজ হবে, তা আমি পড়াই দিচ্ছি। আচ্ছা দেখো, বলতেছে কি, ইজ দ্য সি ইন রাইডার্স টু দ্য সি রিপ্রেজেন্টেটিভ অফ ফেট? বলতেছে এখানে এই কবিতার এই যে প্রশ্নটা, এই প্রশ্নের ক্ষেত্রে কি গল্প তুলে দিলে হবে বলো তো? না স্যার, সমুদ্র এখানে কিভাবে ফেটকে রিপ্রেজেন্ট করছে, তো এটা কি আমরা শুধু গল্প লিখে দিলে বললে হবে যে এই ঘটনা ঘটে গেল, নাকি ওর সাথে আমাকে কমেন্টারি কিছু কমেন্ট বিষয়টা দিতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা তো বলছে কি দেখো, ইন জে এম সিনস ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি সার্ভ অ্যাজ আ পাওয়ারফুল সিম্বল অফ রিপ্রেজেন্টিং ফেট। তাহলে এই সমুদ্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফেটকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে, কারণ এটার উপরেই তাদের ভাগ্য নির্ভর করতেছে। Set in the harsh environment of the Aran Island, where the livelihood of the characters depend on the sea. তাহলে এই অ্যারান আইল্যান্ডের যে রুক্ষ, তাই তো হার্শ যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের ব্যাকগ্রাউন্ডে যে আইল্যান্ডে কী করছে, যেখানে তাদের মূল লাইভলিহুড হচ্ছে সি থেকে আসতেছে, সেখানে ইটস প্রেসেন্স লুম লার্জ থ্রু আউট দ্য ন্যারেটিভ। সেখানে সমুদ্রের পুরো উপস্থিতিটা পুরো ন্যারেটিভে বা পুরো গল্পের উপরে একটা প্রভাব বিস্তার করতেছে। লুম লার্জ মানে কি, ব্যাপক পরিমাণে একটা প্রভাব বিস্তার করা। দ্য সি ইজ ডেপিক্টেড অ্যাজ বোথ আ প্রোভাইডার অ্যান্ড আ ডেস্ট্রয়ার, শেপিং দ্য লাইভস অফ দ্য আইল্যান্ডার্স ইন প্রোফাউন্ড ওয়েজ, তাই না? তাহলে পুরো সমুদ্রটা কি করছে, প্রোভাইডার এবং ডেস্ট্রয়ার হিসেবে কাজ করছে। কখনো তারা সমুদ্রই তাদের জীবিকা নির্বাহ করতেছে, সমুদ্রই তাদেরকে কি করতেছে, তাদেরকে ধ্বংস পাস করতেছে। করতেছি। হ্যাঁ, এইভাবে কি করতেছে তারা, আইল্যান্ডারের যে লাইফ, সেই লাইফগুলোকে শেপ দিচ্ছে। এইটা, দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে আর ডিপলি কানেক্টেড টু দ্য সি। তাই তো এই প্লের ক্যারেক্টারগুলো সমুদ্রের সাথে কানেক্টেড, কারণ কি, অ্যাজ দে আর ফিশারম্যান অর দে আর ডিপেন্ডেন্ট অন দ্য সি ইন ডুইং আদার নেসেসারি অ্যাক্টিভিটিস লাইক গোয়িং টু দ্য ফেয়ার্স আর মার্কেটস। তাহলে এখানে অধিকাংশ মানুষ হয় তারা মাছ ধরে জেলে, অথবা তারা সমুদ্রকে ব্যবহার করে অন্যান্য কাজ করে, এই জন্য তারা পুরোপুরি সমুদ্রের উপর ডিপেন্ডেন্ট বা কানেক্টেড। হাউএভার দেয়ার রিলেশনশিপ উইথ দ্য সি ইজ ফ্রট উইথ ট্র্যাজেডি। কিন্তু সমুদ্রের সাথে তাদের রিলেশনশিপটা ট্র্যাজিক ইনসিডেন্টে ভরা, কারণ কি, অ্যাজ ইট ক্লেইমস দ্য লাইভস অফ দেয়ার লাভেড ওয়ান্স, কারণ এই সমুদ্র তাদের প্রিয় মানুষদের জীবন কেড়ে নিচ্ছে। ইচ ডেথ অ্যাট সি, তাহলে সমুদ্রের প্রত্যেকটা মৃত্যু সার্ভ অ্যাজ আ স্টার্ক রিমাইন্ডার অফ দ্য রিলেন্টলেস অ্যান্ড আনপ্রেডিক্টেবল নেচার অফ ফেট। অতএব প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে সমুদ্র আমাদের কি, রিলেন্টলেস এবং আনপ্রেডিক্টেবল নেচার। রিলেন্টলেস মানে কি, রিলেন্টলেস মানে যেটা সর্বদা উপস্থিত, এবং আনপ্রেডিক্টেবল মানে কি, যে কোনো সময় যে কিছু ঘটে যেতে পারে। অতএব সেই হিসাবে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে ডেথ হচ্ছে আমাদের সাথে জড়িত একটা বিষয়। হ্যাঁ, তাহলে ইজ ডেথ অ্যাট সি, তাহলে সমুদ্রের প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে রিমাইন্ডার হিসেবে কাজ করছে, মনে করিয়ে দিচ্ছে যে সমুদ্রকে আমরা কখনোই, মানে সমুদ্রের উপস্থিতি, সমুদ্রের প্রভাব আমাদের জীবন থেকে আমরা কখনোই দূর করতে পারবো না, এটা সবসময় উপস্থিত। দ্য সি ইন রাইডার্স টু দ্য সি ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ আ ম্যানিফেস্টেশন অফ ফেট ইটসেলফ। অতএব সমুদ্রকে দিয়েই আমরা আমাদের ভাগ্যের উপস্থিতিকে ব্যাখ্যা করতে পারি বা তুলে ধরতে পারি। কারণ কি, সে হচ্ছে কেমন, অ্যান ইনডিফারেন্ট অ্যান্ড আনস্টপেবল ফোর্স। কারণ এই সি হচ্ছে বা ভাগ্য হচ্ছে কি আমাদের জন্য উদাসীন এবং আনস্টপেবল ফোর্স, মানে কি, যাকে আমরা বন্ধ করতে পারবো না, তার উপস্থিতি বা তার প্রভাব আমাদের জীবন থেকে দূর করতে পারবো না। কারণ কি, এই ফোর্স কী করছে, দ্যাট ডিকটেটস দ্য লাইফ অফ ক্যারেক্টার, কারণ আমাদের এইখানে যে ক্যারেক্টারগুলো আছে তাদের লাইফসকে ডিকটেটস করছে। ডিকটেট করা মানে কি, লাইফকে নির্ধারণ করে দেওয়া, তাদের জীবনধারা কেমন হবে। কারণ আমরা যা কিছু করি ভাগ্যের উপরে ফেলে দিই, তাই তো। তাই এখানে সমুদ্র ভাগ্য হিসাবে একটা ফোর্স বা শক্তি হিসাবে আমাদের জীবনকে যে নির্ধারণ করে দেয়, শেপ দেয়, সেই জিনিসটাকে কী করছে, ইন্টারপ্রেট করছে।
দেয়ার স্ট্রাগলস এগেইনস্ট দ্য সিজ পাওয়ার আলটিমেটলি প্রুভ ফিউটাইল। তাহলে তারা কি করছে, তাদের যে স্ট্রাগল, তাদের যে যুদ্ধ সমুদ্রের বিরুদ্ধে, হ্যাঁ, সমুদ্রের শক্তির বিরুদ্ধে, সেটা আলটিমেটলি কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে, প্রুভ ফিউটাইল। এমফাসাইজিং দ্য ইনএভিটেবিলিটি অফ দেয়ার ফেট as is seen in Morya's family where 8 male members died in the sea leaving Morya destitute। তাহলে মৌরিয়ার মাধ্যম দিয়েই আমরা বুঝতে পারছি যে আমরা সমুদ্রের বিরুদ্ধে যত রকমের প্রভাব বিস্তার করি না কেন, সমুদ্রের বিরুদ্ধে যে ধরনের সংগ্রামই করি না কেন, সেই সংগ্রাম আমাদের সফল হবে না। হ্যাঁ, যেটা দেখানো হচ্ছে এভাবেই বলতেছি কি, যে মৌরিয়ার ফ্যামিলিতে যেমন 8জন মেল মেম্বার্স মারা গেছে, এই ঘটনাটা আমাদেরকে কি করছে, মনে করিয়ে দিচ্ছে যে আমাদের জীবনে ফেটের উপস্থিতিটা ইনএভিটেবল, অপরিহার্য বা অবিচ্ছেদ্য। However, Morya has to submit to the fate by consoling herself saying, অতএব শেষ পর্যন্ত সমুদ্রের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রাম বাদ দিয়ে মরিয়া নিজেই মানে কি হলো, ভাগ্যের কাছে মাথা নত করতে বাধ্য হলো যে অন্তত আর কোনো মানুষ নেই যেটা এই ভাগ্য বা সমুদ্র কেড়ে নিতে পারে। এই জন্য বলছে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার। অতএব সে সমুদ্র হোক আর ভাগ্য হোক, প্রত্যেকবারই কোনো না কোনো জীবন কেড়ে নিচ্ছে, আর ওই জীবনগুলো আমরা কখনোই ধরে রাখতে পারবো না। অতএব সেই হিসাবে সে সান্ত্বনা মানে নিয়ে নিচ্ছে যে অন্তত আমরা চিরজীবন বাঁচবো না, এবং যা কিছুই ঘটে যাক না কেন আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। কারণ কি, সে ভাগ্যের কাছে মাথা নত করে নিল। আর এখানে আসলে ভাগ্যের কাছে মাথা নত করলো কি আসলে, নাকি সমুদ্রের কাছে মাথা নত করে নিল? আর সমুদ্র দ্বারাই অটোমেটিকলি ফেটকে নির্ধারণ করা হলো, কারণ ফেট তো কোনো কনক্রিট বিষয় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা। আর এই অ্যাবস্ট্রাক্ট বিষয়টা রিপ্রেজেন্টেড হয় কিছু কনক্রিট, তাই তো, ন্যাচারাল সেটিংয়ের মাধ্যমে। এই ড্রামার ক্ষেত্রে আমরা দেখেছি কি ফেট সমুদ্র হিসাবে কাজ করছে। এখন বলো, ইডিপাসের ক্ষেত্রে ফেট কার মাধ্যম দিয়ে কাজ করেছে বলো, ইডিপাসের ক্ষেত্রে? স্যার ইডিপাসের মাধ্যমে কি? ইডিপাসের ক্যারেক্টারের মাধ্যমে, তাই তো? হ্যাঁ, ক্যারেক্টারের মাধ্যমে, জি সে স্যার। তার অ্যারোগেন্ট ভাব, তার যে অহংকার, এইগুলোই ভাগ্য, তাই তো, তাকে লিড করেছে এগুলোর মাধ্যম দিয়ে। কারণ ভাগ্য যে শেষ পর্যন্ত তাকে ভাগ্যের কাছে মাথা নত করতেই হলো, কারণ ভাগ্যে যা নির্ধারিত হয় তা আমরা কখনোই সেখান থেকে পালাতে পারবো না। এবং এটা দেখানো হয়েছে ইডিপাসেও। সেখানে তার ইডিপাসের বাবা মাও চেয়েছিল তার ছেলের যে ভাগ্য নির্ধারণ করা হচ্ছে সেখান থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলা চিন্তা ভাবনা। তার মানে এখানে ভাগ্যকে অস্বীকার করতে চাওয়া হয়েছিল, তারাও পারেনি। ইডিপাসও পালিয়ে গিয়ে বাঁচতে চেয়েছিল, সেও পারেনি, বরং যা কিছু মানে যা থেকে সে রক্ষা করতে গিয়ে যে অ্যাকশন নিয়েছে, সেই অ্যাকশনই তাকে বরং তার ভাগ্যের দিকেই নিয়ে গেছে। তো এখানেও সেই বিষয়টাই বলা হচ্ছে, যেমন প্রিস্ট বলুক আর যাই বলুক, প্রিস্ট বলতেছে না, সৃষ্টিকর্তা এত নির্দয় হবেন না যে সব মেল মেম্বারকে তিনি নিয়ে নেবেন, কিন্তু শেষ পর্যন্ত তো নিয়েও নিল। অতএব ধর্মীয় বিশ্বাস বলো, প্রকৃতির উপরে প্রভাব বলো, কোনো কিছুই আসলে আমাদেরকে মানে আমরা জয়লাভ করতে পারবো না, এটা হলো বড় কথা। তাই বলছে থ্রু ইটস পোর্ট্রেয়াল অফ দ্য সি সিনস হাইলাইটস দ্য থিম অফ ফ্যাটালিজম অ্যান্ড দ্য হার্শ রিয়েলিটিস অফ লাইফ ইন আ রিমোট অ্যান্ড আনফরগিভিং এনভায়রনমেন্ট। দ্য সি বিকামস আ সিম্বল অফ দ্য ফোর্সেস বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল। অতএব সি দেখানো হয়েছে কি এমন কিছু প্রভাব, যে প্রভাবটা আমাদের হিউম্যান কন্ট্রোলের অধীনে নেই, পুরো বাইরে। রিমাইন্ডিং দ্য ক্যারেক্টার্স অ্যান্ড অডিয়েন্স, এতে কি হচ্ছে, ক্যারেক্টার এবং অডিয়েন্সকে মনে করিয়ে দিচ্ছে যে দ্য ফ্রেজাইলিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স ইন দ্য ফেস অফ অ্যান ইনডিফারেন্ট ইউনিভার্স। তাহলে যে ইউনিভার্স আমাদের প্রতি উদাসীন, সেই উদাসীন বিশ্বে হিউম্যান এক্সিস্টেন্স যে কত ফ্রেজাইল, কত দুর্বল, সেটা আমাদেরকে বারবারই মনে করিয়ে দিচ্ছে যে আমরা যা কিছুই করার চেষ্টা করি না কেন, আমরা আলটিমেটলি বাঁচতে পারবো না। যেমন আমাদের করোনা মনে করিয়ে দিল, নাকি? করোনা মনে করিয়ে দিল যে আসলে প্রকৃতি যদি তোমাদের বিরুদ্ধে যায়, তোমরা আলটিমেটলি এখান থেকে এত সহজে বাঁচতে পারবে না, নাকি? করোনার মধ্যে মানুষ একটু বেশি ধার্মিক হয়ে গেছিল কিনা বলো? স্যার অনেকটাই ধার্মিক হয়ে গেছিল, কিন্তু তাতেও তো স্যার তেমন একটা ফল হয়নি। আর তারপরেও তো কিছু কিছু চোর ছিলই না, সে যা থাকবে, শয়তান তো সবসময় থাকবে। শয়তান কি পৃথিবী থেকে আউট হয়ে যাবে? আর শয়তান তো এরকম এই ফেটের মতো একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, সে তো মানুষের মাধ্যমেই তার রূপ প্রকাশ করবে, তাই না? দেখা যাচ্ছে যে মনে করো ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং ধসে পড়বে, এর ভিতরে 100 জন মানুষ আছে, তার ভিতরে 5 জন থাকবে যারা ওই সময় ভাববে যে কিছু চুরি করা যায় কিনা জীবন বাঁচানোর থেকে, ঠিক আছে?
ওখানে ভাববে এটা চুরি করে নিই, আগুন ধরে গেছে পালাবে কিনা সেখানে ভাবতে চাইতো এটা চুরি করে নিই, এরকম মানুষ থাকবেই। কারণ এটা স্যার তো নেচার, স্বভাবগত। কারো না কারো মাধ্যম দিয়ে তো শয়তান তার অবস্থানটা প্রকাশ করবে। আচ্ছা, তো ঠিক আছে, এবার হচ্ছে হোয়াট সুপারন্যাচুরাল এলিমেন্টস ডাজ জেমস সিন্স ইউজ ইন রাইডার্স টু দ্য সি। কী কী ধরনের সুপারন্যাচুরাল এলিমেন্ট এখানে আমরা পাচ্ছি? এখানে সরাসরি আমরা কোনো সুপারন্যাচুরাল ক্যারেক্টারকে পাচ্ছি না, যেমনটা আমরা পরবর্তীতে হয়তো পাবো তোমার থার্ড ইয়ারে গিয়ে, যেখানে আমরা কয়েকটা সুপারন্যাচুরাল ক্যারেক্টারই পাবো, কিন্তু এখানে ওরকম কোনো ক্যারেক্টার নেই, কিন্তু এক ধরনের মানে কি বলবো উপস্থিতি আমরা ফিল করছি। যেখানে যেন স্যার অ্যাকচুয়ালি সুপার ন্যাচারাল মানে মিনিংটা স্যার, সুপারন্যাচারাল মানে হচ্ছে যেটা ন্যাচারাল নয়। তোমরা কি ইয়া পড়েছো, মানে নেচারে আমরা যার কোনো সংজ্ঞা দিতে পারি না। যে তোমার দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট আধ্যাত্মিক ম্যানের পড়েছো, স্যার। রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানের কবিতা পড়েছো এ পর্যন্ত? জি স্যার মানে স্যার, জি স্যার। বই আছে, বইয়ে লেখা আছে কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, এরকম না, বইয়ে লেখার বাস্তবে সাথে নাই। সম্পর্কিত না, বইয়ে লেখার সাথে সম্পর্কিত না। যেটার হচ্ছে আমরা কোনোভাবেই প্রাকৃতিক কোনো ঘটনা, তাই তো, বা প্রাকৃতিক কোনো মানে ফিজিক্স, স্যার এমন কিছু যেটার বৈজ্ঞানিক সায়েন্টিফিক, ব্যাখ্যা নেই। হ্যাঁ, যার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না, তাই তো, যেটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো না এটা কেন ঘটলো। হুম, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সুপার ন্যাচারাল, যেগুলো আমরা ধরতে পারবো না, বলতে পারবো না। এরকম ধর্মের ক্ষেত্রেও আমরা সুপার ন্যাচারাল এলিমেন্টে বিশ্বাসী। হ্যাঁ, যেমন আমি আমার একটা ঘটনা দিয়ে বলি, তাহলে তুমি বুঝতে পারবা। ঘটনাটা এরকম হয়েছে যে আমার কোনো একটা প্রোগ্রামের সময় আমাদের আচ্ছা, এটা ছিল আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠানের সময়। তো সেখানে আমার মা, উনি তো মারা গেছেন সে 1999 সালে। তো আমার ওয়াইফ সহ আমরা গেছিলাম ওই কবরে একটু মোমবাতি দিতে, ঠিক আছে, সেখানে একটু স্মরণ করার জন্য। তো যখন সে বাসায় ফিরে আসলো তোমাদের ম্যাডাম, তখন ঘটলো কি, যে আমার মেয়ে, ছোট বাচ্চা তখন, হয়তো 1 বছর হয়েছে আর কি, 1 বছর বা একটু পার হয়েছে, তার মাকে দেখে ভয় পাওয়া শুরু করছে, ঠিক আছে, এবং মায়ের দুধ সে আর খাচ্ছে না, ভয় পাচ্ছে সে। কি ঘটনা ঘটলো, আমরা তো ডাক্তার দেখালাম, 2-3 দিন এরকম সে সব কিছু খায়, অন্যের কাছে যায়, কিন্তু ওর মাকে দেখলে ভয় পায়, এবং সে মায়ের দুধ আর খায় না। আমরা তো মোটামুটি টেনশনে পড়ে গেছি, ডাক্তার দেখিয়েও কোনো কাজ হলো না, এ ওষুধ সে ওষুধ খাওয়ালো, কোনো কাজ হয়নি। 3-4 দিন পরে, তখন তো যখন আমরা আধুনিক বিজ্ঞান দিয়ে যা কিছু সমাধান হয় না, তখন আমরা কোন দিকে ফিরি বলো? এই ধর্মের দিকে ফিরি স্যার। কবিরাজ, সুপারন্যাচারাল বিশ্বাস, এগুলো কিন্তু ফিরি, ঠিক আছে। তো তখন আমাদের হ্যাঁ, আমাদের গ্রামে এক বড় দাদা ছিল আমাদের। তো ওখানে হঠাৎ করে সে শুনলো যে এরকম ঘটনা ঘটতেছে। তা উনি আসলো, উনি বাসায় এসে করলো কি, উনি একটা ওই যে পানি নেয় না, পানি, তাই তো, গ্লাসে পানি নিয়ে, স্যার পানি পড়া। হ্যাঁ, পানি পড়া স্যার, গ্রামে তো এগুলো হ্যাঁ, অ্যাভেলেবল। ওই পানি নিয়ে করলো কি, সে ওই আমাদের এক ধর্মীয় কিছু ইয়ে আছে, ওইগুলো একটু বলে প্রার্থনা মতো করে সে পানিটা দিয়ে বলল তুমি এটা একটু ব্যবহার করো, ঠিক আছে। তো এটা যখন সে ব্যবহার করলো, ব্যবহার করার পর 5 মিনিটের মধ্যে মেয়ের ভয়টা কেটে গেল, এবং সে মাকে আর ভয় পাইল না, এবং মার দুধ সে খাওয়া শুরু করলো, ঠিক আছে। তো এই যে ঘটনাটা, এটা আমি কি দিয়ে ব্যাখ্যা করবো বলো? এর কোনো ব্যাখ্যা নেই। এই যে এইগুলো হচ্ছে সুপারন্যাচারাল। হ্যাঁ, তার মতে তিনি বললেন যে এরকম কিছু আমাদের প্রকৃতির ভিতরে কিছু স্পিরিট আছে, যে স্পিরিটগুলো বাচ্চারা দেখতে পায়। বলতেছে যে স্পিরিটগুলো বাচ্চারা দেখতে পায়, কিন্তু আমরা বড় হয়ে গেলে সেগুলো আর দেখতে পাই না, ঠিক আছে। তো ওই যে কবরে যে গেছিল, কবরস্থানে গেছিল, ওই সময় নাকি কিছু ওই রকম ব্যাড স্পিরিট, ঠিক আছে, তো ওর মায়ের সাথে থাকতে শুরু করে, যেহেতু ছোট বাচ্চা আছে, এবং ওই স্পিরিটগুলো, ওই স্পিরিটটা সে ওই ছোট বাচ্চা দেখতে পায়, এবং সে দেখলেই ও তার মাকে ভয় পায়। আমার এখনো ভয় লাগতেছে, ঠিক আছে, তো শোনার পর। তা এই যে আমরা মানে স্যার এগুলো কি রিয়েল? এখন কি করবো বলো, এগুলো তো আসলে আমি বিশ্বাস করি না কিন্তু এই বিষয়গুলোতে অতটা, কিন্তু এখন আমি এই ঘটনা ঘটার পর আমি অবিশ্বাস এবং বিশ্বাসের মাঝামাঝি দাঁড়িয়ে আছি, মানে উইলিং সাসপেনশন অফ স্যার ডিসবিলিফ। আত্মা, ব্যাড স্পিরিট বলতেছো স্যার, আত্মা কোনো কিছু এক্সিস্ট করে না, তবে জিন এক্সিস্ট করে হ্যাঁ, পৃথিবীতে, এখন যেহেতু কোরআনে আছে জিন। হ্যাঁ, তা ওরকম আর তো কি বিষয়টা হলো যে তোমরা যেটা জিন বলতেছো, হতে পারে এরকম কোনো স্পিরিট আছে, এটা আসলে আমরা ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না। তারপরে যে ধর্মীয় যে ব্যাপারগুলো, এগুলো আমরা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না, সায়েন্সের কোনো ব্যাখ্যা নেই, ঠিক আছে। তো এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে কি সুপার ন্যাচারাল।
তো এইখানে স্যার বিশ্বাস, আমরা যেগুলোর উপর মূলত বিশ্বাস করি আর কি। হ্যাঁ, এগুলো তুমি বিশ্বাস বা অবিশ্বাসের মধ্যে থাকো না কেন, তুমি এটা প্র্যাকটিক্যাল যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা দিয়ে তুমি এগুলোকে প্রমাণ করতে পারবে না, বিজ্ঞান দিয়ে তুমি প্রমাণ করতে পারবে না, ঠিক আছে? এই জি যেমন স্যার। এইগুলো এখানে যে দেখুন, তুমি যখন ইয়েটা পড়বা, হয়তো আরও শেক্সপিয়ারের কিছু ড্রামা আছে, ওখানে কিছু সুপারন্যাচুরাল ক্যারেক্টার তুমি সরাসরি পাবা। বা হচ্ছে ওই যে যেটা বললাম রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, সেখানে দেখানো হচ্ছে যে এই যে তোমার দুইজন উইমেন আসছে একটা নৌকায় করে, তাই না? তাহলে হচ্ছে কি ওখানে দেখানো হচ্ছে যে একজন হচ্ছে ডেথ আর একজন হচ্ছে কি লাইফ ইন ডেথ, এরকম বলা হয়েছে না? তোমরা কি পড়েছো কবিতাটা? যদি না পড়ে থাকো তো বলে লাভ নাই, বুঝবা না ওটা এখন তাহলে। জি স্যার। জি আচ্ছা, তাহলে ওই উদাহরণ বাদ দিই। স্যার পড়েছে। তারপর দেখো, ইন জেম সিনস প্লে রাইডার্স টু দ্য সি দ্য সুপারন্যাচুরাল এলিমেন্টস আর সাটল ইয়েট ইম্প্যাক্টফুল। সাটল মানে কি খুবই কম সূক্ষ্ম বিষয় হিসেবে আছে, কিন্তু খুবই প্রভাব বিস্তারও করেছে এখানে। অ্যাডিং টু দ্য ডেপথ টু দ্য পোর্ট্রিয়াল অফ দ্য ক্যারেক্টার্স লাইভস ইন হার্শ এনভায়রনমেন্ট অফ দ্য অ্যারান আইল্যান্ড। তাহলে এই যে হার্শ একটা এনভায়রনমেন্ট, পরিবেশ, এখানে যে ক্যারেক্টারগুলো আছে তাদের লাইফকে পোর্ট্রে করতে, রিপ্রেজেন্ট করতে বা উপস্থাপন করতে এই এলিমেন্টগুলো অনেকখানি প্রভাব বিস্তার করেছে, কারণ এখানে যথেষ্ট পরিমাণে সুপারস্টিশিয়াস বিলিফে তারা কি করতেছে, তাদের জীবনটাকে বেঁধে রেখেছে। বলছে ওয়ান নোটেবল সুপারন্যাচুরাল এলিমেন্ট ইজ দ্য প্রেসেন্স অফ সুপারস্টিশন অ্যান্ড প্রিমনিশন সারাউন্ডিং দ্য সি অ্যান্ড ইটস ডেঞ্জার। যেমন ওই যে আমাদের বড় সবচেয়ে সুপারন্যাচুরাল এলিমেন্ট হলো কোনটা? ভিশনটা, তাই তো? এই যে ভিশন দেখলো না মরিয়া, তাই তো? এই ভিশনটাই হচ্ছে কি একটা সুপারন্যাচুরাল ব্যাপার, যে মাইকেল কি করতেছে, একটা গ্রে পনিতে চড়ে বার্টলির পিছনে পিছনে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তারা এটা বিশ্বাস করে বলেই তো তারা এই জিনিসটা দেখেছে, নাকি? হ্যাঁ। তারপর দেখো, দ্য ক্যারেক্টার অফ মোরিয়া দ্য গ্রিভিং মাদার পজেসেস আ প্রফিটিক অ্যাবিলিটি টু ফোরসি দ্য ডেথ অফ হার সানস থ্রু ভিশনস অ্যান্ড ড্রিমস। মানে সে যেন বুঝতে পারে যে এবার আমার ছেলে নাই। এটা কিসের মাধ্যমে দেখেছে? সে ভিশন বা ড্রিমের মাধ্যমে দেখেছে। আর এইখানে সুপারন্যাচুরাল শক্তিটা কাজ করেছে। বলছে হার আনক্যানি অ্যাবিলিটি, আনক্যানি মানে কি একটা মানে শিহরণ জাগানো অ্যাবিলিটি টু প্রেডিক্ট দ্য ফেট অফ আর লাভেড ওয়ান্স অ্যাড অ্যান ইয়ারি সুপারন্যাচুরাল ডাইমেনশন টু দ্য প্লে। এক ধরনের ভীতিকর বা ভয়ানক একটা সুপারন্যাচুরাল ডাইমেনশন কিন্তু অ্যাড করছে, সাজেস্টিং আ কানেকশন টু দ্য ফোর্স বিয়ন্ড দ্য রিয়াম অফ ন্যাচারাল ওয়ার্ল্ড, যেটা হচ্ছে কি ন্যাচারাল ওয়ার্ল্ডের বাইরে একটা ফোর্সকে তারা কানেক্ট করে দিচ্ছে এই ড্রামাতে। যেরকম হয়তোবা শক্তি বা ক্ষমতা আছে যেগুলো ন্যাচারাল ওয়ার্ল্ড বা ন্যাচারাল যে এলিমেন্টগুলো আছে তা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো না। এর ভিতরে কি হচ্ছে সবচেয়ে দ্য মোস্ট টেরিবল সুপারন্যাচুরাল এলিমেন্ট ইজ মোরিয়াস ভিশন অফ দ্য গোস্ট মাইকেল রাইডিং, তাই তো, অন দ্য গ্রে পনি পার্সুইং বার্টলি অন দ্য রেড মেয়ার। Another supernatural element is Morya's superstitious dread about the ominous sign of the moon rising with the star. একটা বলছিল না যে স্টারটা কি করতেছে, মুনটাকে টাচ করছে, এইরকম একটা বিষয় বলেছে। তার মানে কি এখন ঝড় উঠতে যাচ্ছে বা আবহাওয়া খারাপ, এরকম কিছু। যেমন হচ্ছে আমাদের গ্রামগুলোতে আছে না যে পশ্চিম দিকে কাক ডাকলে পারে অশুভ লক্ষণ হয়, বলো এরকম যে কেউ হয়তো মারা গেছে, এরকম বলে কিনা এলাকা ভিত্তিক? যে জি হ্যাঁ স্যার, স্যার, কাকের এরকম ডাক বলে শুনলে বলে স্যার। অকল্যাণ মনে করি। শুকনা ডালে কাকের থাকলে এক ধরনের ডাক এরকম আছে, বলে, যে এগুলা ডাকটা কি সমস্যা? আসলে এগুলো পেঁচা ডাকলে বলে যে অমঙ্গলকর ডাক এটা। হ্যাঁ হ্যাঁ, তা এই যে এগুলো এই জিনিসগুলো যদিও কিন্তু এর কিন্তু একটা ইয়ে আছে, অবশ্যই এর ব্যাখ্যা আছে। কারণ কি তারা এটা হয়তো বুঝতে পারে যেটা আমরা মানুষেরা বুঝতে পারি না। অনেক পশু পাখি আছে যেগুলো অনেক আনন্যাচারাল বিষয়গুলোকে, সুপারন্যাচারাল বিষয়গুলোকে তারা বুঝতে পারে, বিড়াল বলো কুকুর বলো, এগুলো তারা যেন বুঝতে পারে। হ্যাঁ, তা তাই বলতেছে যে এরকম সুপারস্টিশিয়াস যে ড্রেড, ভয়, আতঙ্ক, এইগুলো কিন্তু ওই অমিনাস সাইন দিয়ে প্রকাশ পেয়েছে। ইভেন দ্য হলি ওয়াটার হুইচ মোরিয়া ইউজ টু কালেক্ট ইন দ্য ডার্ক নাইটস আফটার, দেখো, সামহাইন অ্যান্ড স্প্রিঙ্কেল ওভার দ্য ডেড বডি বিফোর বেরিয়াল ইজ সুপারন্যাচারাল বিলিভ। এই যে এখানে একটা খ্রিস্টিয়ান রিলিজনের একটা অনুষ্ঠান আছে যেখানে কি করা হয়, ওই রাতের বেলাতে ওই গিয়ে যে মৃত বডিগুলো আছে বা কবরস্থান আছে সেখানে ওদেরকে মানে কবর জিয়ারতের মতো একটা কাজ করা হয়। তো সেখানে কি করা হয়, একটা পানিকে পবিত্রকরণ করা হয় ধর্মীয় ভিত্তিতে। তা সেই পানিগুলোকে তারা কালেক্ট করে রাখে। তারা মনে করে এই পানি যদি মানে ছড়িয়ে দেওয়া হয় অন্ধকার সময়ে তাহলে যে অপআত্মা বা প্রেতাত্মা এইগুলো আর থাকবে না। তাই তারা মনে করে যে এই পানি যদি আমরা এই বডির উপরে ছিটিয়ে দিই তাহলে এখানে যদি কোনো প্রেতাত্মার উপস্থিতি থাকে তাহলে এই বডিতে হয়তো সেই প্রেতাত্মা থাকবে না, এটা পিউরিফাইড হয়ে যাবে। তাহলে এই যে বিলিফটা, এটাও কি এক ধরনের সুপারন্যাচারাল বিষয়। হ্যাঁ,
এছাড়া বলছে দেখো ফার্দার মোর দ্য রিপিটেশন অফ সার্টেন ফ্রেজেস অ্যান্ড মোটিভস, এমন কিছু ওয়ার্ড রয়েছে, এমন কিছু কথা রয়েছে যেগুলো বারবার রিপিট করার মাধ্যম দিয়েও থ্রু আউট দ্য প্লেস সাচ অ্যাজ দ্য মেনশন অফ রেড মেয়ার অ্যান্ড দ্য নিটিং অফ সক্স, হ্যাঁ, ক্যান বি ইন্টারপ্রিটেড অ্যাজ সুপারন্যাচুরাল ওমেন্স অর সিম্বল অফ ইম্পেন্ডিং ডুম। হ্যাঁ, যে 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 সকের বা মোজার যে নিটিং, হ্যাঁ, যে এইটা মনে হয় আমরা আছি না অনেক সময় এরকম বলি না যে কি যেন একটা এরকম একটা সংখ্যার বিষয় আছে, আমরা কিছু কিছু সংখ্যাকে মানে খারাপ বলি, এরকম কিছু সংখ্যা আছে না, যেমন লাকি 7 বলি, আনলাকি 13 বলি, বলি না এরকম? নয় স্যার এরকম। হ্যাঁ, তারপরে বিজোড় কোনো কিছু হলে আমরা জোড়া করে নেওয়ার চেষ্টা করি, জোর করে নিই, তা নাহলে এখানে হয়তো খারাপ হবে। এরকম অনেক কিছু আছে যেগুলো হয়তো আমাদের কোনো খারাপ কিছুকে নির্দেশ করতে পারে, বা আমাদের খারাপ অবস্থা, যেমন হচ্ছে আমরা অনেক সময় বলি না যে কোনো জায়গায় যেতে গেলে পিছন থেকে ডাকতে নাই, বলি না এরকম, যে আমি হয়তো কোনো উদ্দেশ্যে যাচ্ছি, তখন বলা হয় যে পিছন থেকে ডাকলে হ্যাঁ স্যার। হ্যাঁ ভাবি যে এটা হয়তো খারাপ কিছু, হ্যাঁ, তাই বলি যে পিছন থেকে ডাকবা না, পিছন থেকে ডাকা ঠিক না, এরকম কিন্তু আমরা বলে থাকি। যাত্রা শুভ হ্যাঁ, হয় না যাত্রা বলে। শুভ হয় না, তাই না? এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে এই ধরনের বিলিফকে মেনলি নির্দেশ করে। দিস রিকারিং এলিমেন্টস কন্ট্রিবিউট টু দ্য সেন্স অফ ফরওয়ার্ডিং অ্যান্ড ইনএভিটেবিলিটি দ্যাট পারমিয়েটস দ্য ন্যারেটিভ। পারমিয়েটস মানে যেটা অবস্থান করছে পুরো নাটকে, হ্যাঁ। ওভারঅল উইথ দ্য সুপারন্যাচুরাল এলিমেন্টস ইন দ্য টু দ্য সি হচ্ছে কি আর সাটল, দে প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন এনহ্যান্সিং দ্য অ্যাটমসফিয়ার অফ ফ্যাটালিজম অ্যান্ড পোর্ট্রেইং দ্য ক্যারেক্টার্স রিজাইন্ড অ্যাকসেপ্টেন্স অফ দেয়ার ফেট ইন দ্য ফেস অফ ফোর্সেস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। তার মানে মানে বলছে কি হয়তো এত প্রচুর পরিমাণে নেই, কিন্তু হয়তো বিশ্বাসের ভিতরে বা ছোটোখাটো কিছু অ্যাক্টিভিটির ভিতরে আমরা সুপারন্যাচারাল এলিমেন্টের উপস্থিতি পেয়েছি, যেগুলো নির্দেশ করতেছে যে এখানকার যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো আসলে ভাগ্যে বিশ্বাসী এবং তারা অটোমেটিক ভাগ্যের কাছে নিজেদের মাথা নত করে নিচ্ছে বা নিজেদেরকে বশ মানিয়ে নিচ্ছে, হ্যাঁ। এই হচ্ছে যেমন আমি যে ঘটনাটা বললাম আমার ক্ষেত্রে ঘটেছে, এটা আমি আসলে বিশ্বাস অবিশ্বাসের একটা মাঝামাঝি অবস্থানে আছি, যেটা আমি একদম না বলে উড়িয়ে দিতে পারতেছি না। আবার এই জিনিসগুলো আমার খুব একটা বিশ্বাসও হয়নি, কারণ আমি ছোটোবেলা থেকে আমার বাসা যেহেতু কবরস্থানের পাশেই, মানে রাস্তার এপাশ ওপাশ, বুঝতে পারছো, মানে আমার বাড়ির দরজা আর হচ্ছে কবরস্থানের দরজা একদম মুখোমুখি, বার হলেই দেখা যায়। তো রাতের বেলায় ঘুরেছি, মানে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে কখনো এরকম খারাপ কিছু ইঙ্গিত পাইওনি বা দেখিও নি। তারপরে হয়তো বা এগুলো আছে যেগুলো হয়তো আমাদের চিন্তা ভাবনার বাইরে। আবার দেখো এরকম আগের যুগে ছিল না যে মানুষ মন্ত্র পড়তো এবং হাত চালাতো, হাত চালানো বুঝো, হাত চালানো, বাটি চালানো, হ্যাঁ, এরকম বলে না? জি স্যার। হুম। জি স্যার, আমার এরকম দাদুই করতে দেখছি। এগুলো, যে সাপ আছে কিনা, কারো বাড়িতে সাপ আছে কিনা, বা কিসে কামড় দিয়েছে, কাউকে হয়তো কামড়েছে, এখন কিসে কামড়ালো, সাপে কামড়ালো না ইঁদুরে কামড়ালো, এটা দিয়ে কি করতো, হাত চালাতো, হ্যাঁ। মানে মন্ত্র পড়তো আর অটোমেটিক হাত চলে যেত, মানে ছবি আঁকতো, এটা হচ্ছে সাপ, এটা হচ্ছে ব্যাং, এটা হচ্ছে ইঁদুর, হ্যাঁ, এরকম করে আঁকাতো, দিয়ে ওই হাতের উপর যদি ইটও রাখা হতো তাও হাত যেন অটোমেটিক চলে যেত, যে দেখাতো যে না সাপে কামড়ায়নি, ইঁদুরে কামড়াইছে বা তেলাপোকায় কামড়াইছে, হ্যাঁ, এরকম। তাহলে এই যে এই বিষয়গুলো কি সুপারন্যাচারাল বিলিফ, যেগুলো এখনকার মানুষ অবশ্য খুব একটা বিশ্বাস করে না, কিন্তু বিপদে পড়ে গেলে শেষে কবিরাজের কাছে যেতেই হয় নাকি যে যখন আর আধুনিক বিজ্ঞান পারতেছে না, কিছু করার নেই। আচ্ছা, কি বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, দেখো ব্রিফ শর্ট কোশ্চেনগুলো কিন্তু এক একটা এক এক রকমের আলোচনা, হ্যাঁ, এক একটা এক এক ধরনের আলোচনা। আরো কি পড়াই দিতে হবে? বন্ধ হয়ে গেল। আচ্ছা, হাত তুলেছ হচ্ছে ঈশিতা, হাত তুলেছিলা, ইসরাত সুলতানা ঈশিতা। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর আসি তাহলে, আমরা ব্রড কোশ্চেনে একটু যাই। বৃষ্টি মনে হয় বৃষ্টি বিশ্বাস হাত তুলেছিল ব্রড কোশ্চেনের জন্য, তাই না? জি স্যার। হ্যাঁ, বৃষ্টি বিশ্বাস, কত নম্বর কোশ্চেনটা তোমার সমস্যা ছিল বলো? হুম, বৃষ্টি বিশ্বাস কি আছে? না, আপাতত নেই। আচ্ছা, মিম বলো তাহলে, তোমার সমস্যাটা কোথায়?
স্যার 2 নাম্বার কোশ্চেনের একদম লাস্টের দিকে। মানে ব্রড কোশ্চেনের জি স্যার, ব্রডে। ব্রডের 2 নম্বর। আচ্ছা, কি সম্পর্কে? ইভ্যালুয়েট রাইডার্স টু দ্য সি অ্যাজ আ মডার্ন ট্র্যাজেডি উইথ আ ক্লাসিক্যাল সেটিং, তাই তো? ক্লাসিক্যাল সেটিং কেন সেটা, আচ্ছা স্যার এই প্রশ্নটা একটু পুরা পড়াই দিলে ভালো হইতো। আচ্ছা আমি পুরোই পড়াই দিচ্ছি। হ্যাঁ, তাহলে ক্লাসিক্যাল ট্র্যাজেডির যে ফিচারগুলো সেগুলো আমাদের একটু জানতে হবে, যেটা ইডিপাস রেস্কের মাধ্যমে আমরা হয়তো বা জেনেছি, কারণ ইডিপাসের ওইটা নিশ্চয়ই পড়েছো। তাহলে আমরা একটু দেখি। হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই জেমস সিন্স ইজ আ পয়েন্ট ওয়ান অ্যাক্ট প্লে দ্যাট ক্যান বি কনসিডার্ড আ মডার্ন ট্র্যাজেডি সেট উইদিন আ ক্লাসিক্যাল ব্যাকড্রপ। তাহলে এটা একটা মডার্ন ট্র্যাজেডি, কিন্তু যেন এর সেটিংটা, ব্যাকগ্রাউন্ডটা যেন হচ্ছে ক্লাসিক্যাল। তা বলছে ইট ইজ আ গ্যালিক গ্রিক ট্র্যাজেডি অ্যান্ড ইন ম্যানি রেসপেক্টস আর ডিস্টিংক্টলি আইরিশ ট্র্যাজেডি। তাহলে এটা হচ্ছে আয়ারল্যান্ডের একজন রাইটারের লেখা, তাহলে এটা নিশ্চয়ই আইরিশ ট্র্যাজেডি, কিন্তু এর যে ক্লাসিক্যাল সেটিংটা রয়েছে, এই যে কোরাস রয়েছে, তাই না, ফেইটের ব্যবহার রয়েছে, এগুলো নির্দেশ করে যে এটা এক ধরনের গ্রিক ট্র্যাজেডি। কারণ কি? উইথ স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রিক ট্র্যাজেডি দো রিটেন ইন মডার্ন এজ বাই অ্যান আইরিশ ম্যান, দিস ড্রামা ইজ গ্রিক ইন স্পিরিট, form and concept of fate, use of tragic irony and observance of 3 unities। তাহলে এটা কোন দিক থেকে গ্রিক ট্র্যাজেডি? এটা হচ্ছে স্পিরিটের দিক থেকে, তারপর হচ্ছে কি ফর্মের দিক থেকে, কনসেপ্ট অফ ফেটের দিক থেকে, ইউজ অফ ট্র্যাজিক আইরনির দিক থেকে, এবং অবজারভেন্স অফ 3 ইউনিটিস। তাহলে এইগুলো যেহেতু আছে, এই জন্য একে আইরিশ ট্র্যাজেডি হলো, এটা আসলে একটি গ্রিক ট্র্যাজেডির সমতুল্য। While the play is firmly rooted in the rural and rugged landscape of the Aran Island of the west coast of Ireland, বলছে যদিও নাটকটা মেনলি প্রতিষ্ঠিত মানে ঘটেছে আয়ারল্যান্ডের কাছাকাছি, অ্যারাল আইল্যান্ডে অবস্থিত, তাই তো? আয়ারল্যান্ডের ওয়েস্ট কোস্টে, মানে কোস্টে, তাই তো? পশ্চিম যে কোস্ট রয়েছে, তার সাইডের যে অ্যারান আইল্যান্ড রয়েছে, সেখানে যদিও এই ঘটনাটা ঘটেছে, ইটস এক্সপ্লোরেশন অফ থিমস, ক্যারেক্টার ডাইনামিক্স অ্যান্ড ন্যারেটিভ স্ট্রাকচার অ্যালাইন বোথ, দেখো, উইথ বোথ গ্রিক ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ট্র্যাজেডি কনভেনশন, মানে দুটার মিশ্রণ। এটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি এবং মডার্ন ট্র্যাজেডির যে কনভেনশন বা রুলস আছে সেগুলোকে মেনটেন করা হয়েছে। নাও ইট উইল বি এক্সামাইন্ড হাউ, এটা গেল। বলছে রাইডার্স টু দ্য সি ইজ কম্পারেবল টু গ্রিক ট্র্যাজেডি ইন ইটস স্পিরিটস, বিকজ লাইক আ গ্রিক ট্র্যাজেডি ইট এন্ডস বিফোর ইট বিগিনস। ইট এন্ডস বিফোর ইট বিগিনস মানে কি? মানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়, শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। মানেটা কি? বলতে স্যার এর শেষ ড্রামাটি এর শেষ অংশ থেকেই প্লে করা হয়, হ্যাঁ, বলতে মানে এখানে যে প্লের যে শেষ অংশ, এখন কিছু নাটক কাহিনীর আছে যে না, শেষ অংশটুকু আছে। হ্যাঁ, জি স্যার। যে এখন কিছু নাটক আছে যে নাটকগুলোর শেষের অংশ থেকে পিছনের ঘটনাগুলো বলা হয়। ব্যাপারটা ঠিক এরকম হয়, হ্যাঁ, যে শেষ জায়গাটা আগে বলা হয়, তারপরে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলোকে তুলে ধরা হয়, ঠিক ওই ফ্ল্যাশব্যাক করা হয়। বলছে হোয়াট হ্যাপেন্স ইজ ইনএভিটেবল অ্যাজ সুন অ্যাজ দ্য কার্টেন রাইজেস উই কাম টু নো দ্যাট বার্টলি মোরিয়াস লাস্ট সার্ভাইভিং সন ইজ ডুম টু ডেথ। তার মানে কি? নাটকের মেইন ফোকাসটা হচ্ছে যে বার্টলি যাবে, এবং অলরেডি মোরিয়া বুঝতে পেরেছে যে বার্টলি মারা যাবে, এর একটা আঁচ সে পেয়েছে, কিন্তু মূল ঘটনাটা কি এইটুকুর হলেও তার আগে পিছের অনেক ঘটনা কিন্তু নিয়ে আসা হয়েছে, এখানে টেনে আনা হয়েছে, তাই তো? এইভাবে ইট হ্যাজ দ্য বলছে কি ল্যাকোনিক ব্রিভিটি অফ গ্রিক ট্র্যাজেডি অফ হুইচ দ্য বেসিক মিথ ইজ নন টু অল। যেমন আমরা যখন ইডিপাস রেস করছি, ইডিপাসের ঘটনাটা শুরু হয়েছে কখন বলো? ইডিপাসের ঘটনাটা শুরু হয়েছে যখন তার দেশ কি হচ্ছে, তার দেশ অলরেডি মহামারীতে আক্রান্ত, মহামারীতে আক্রান্ত। তাহলে তার আগের যে ঘটনাগুলো সেগুলো তো আমরা জানতাম না, কিন্তু কনভারসেশনের মাধ্যম দিয়ে আমরা পিছনে ফিরে গেছি। পিছনে ফিরে গিয়ে সেই তাকে মেরে ফেলার জন্য মানে ওই যে পর্বতে পাঠানো, এই কথাগুলো পিছন থেকে চলে আসতেছে, দেখো সেইটা। তাহলে তার মানে কি এন্ডসের ওখান থেকে আমাদের বিগিন হচ্ছে। ব্যাপারটা এরকম বলছে ইট হ্যাজ দ্য ল্যাকোনিক ব্রিভিটি অফ গ্রিক ট্র্যাজেডি। এভাবেই মেনলি গ্রিক ট্র্যাজেডির যে মানে কি বলবো, মেইন যে ফোকাস পয়েন্টটা সেটা এখানে চলে এসেছে। কারণ কি, যেখানে আমরা বেসিক মিথটা সবার জানা, কিন্তু কাহিনীটা আমাদের চলছে পিছন থেকে। দ্য মেসেজ অফ দ্য প্লে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার ইজ অ্যাকিন টু গ্রিক ট্র্যাজেডি, যেটা আমরা ইডিপাস রেস্কের শেষের মেসেজটা পেয়েছি। যে এখানে কি ছিল বলতো, যে একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত আমরা হ্যাপি বলতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত সে তার হ্যাপিনেসটাকে অন্তত কবরে নিয়ে যেতে পারে। ঠিক আছে, ব্যাপারটা এরকম, মানে একজন মানুষ যদি সুখে মরতে পারে আসলে সেই সুখী,
এরকম একটা নীতি কথা বা মোরাল নিয়ে কিন্তু গ্রিক ট্র্যাজেডিগুলো মানে লিখিত হয়। ঠিক এখানেও আমাদের এই ট্র্যাজেডির ভিতরেও একটা কি মোরাল রাখা হয়েছে। ইন স্ট্রাকচার, এবার স্ট্রাকচারের দিক থেকে আসছি। রাডার্স টু দ্য সি অলসো গ্রিক অ্যাজ দ্য রিমার্কস অফ নোরা অ্যান্ড ক্যাথলিন প্রোভাইড দ্য প্রোলগ অফ দ্য প্লে। যেমন কোরাস কি করতেছে, প্রোলগ মানে নাটকের শুরুটা করে দিচ্ছে, ঠিক একইভাবে এখানে নোরা এবং ক্যাথলিন কি করতেছে, নাটকের প্রোলগ বা শুরুটা করে দিচ্ছে। দ্য ক্লাইমেট অ্যাকশন টেক্স প্লেস অফ স্টেজ, এবং বাকি সব কিছু স্টেজের বাইরে ঘটতেছে, আমরা স্টেজে দেখাচ্ছি না, তাই তো। মাইকেলের যে ডেড বডি পাওয়া গেছে, প্রিস্ট যে বান্ডেল অফ ক্লথকে নোরা এবং ক্যাথলিনকে দিয়েছে, তারপর হচ্ছে এই যে রেড মেয়ারের ব্যাপারটা, তাই তো, তারপর হচ্ছে গ্রে মেয়ারের ব্যাপারটা, তারপর হচ্ছে বার্টলিকে নক করে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার ব্যাপারটা, এগুলো কি স্টেজে ঘটছে? বলো, এগুলো কি না স্যার, স্টেজে আমরা ঘটছে? কনভারসেশনে এটা হচ্ছে পেয়েছি। ঘটে গেছে, সেগুলো কনভারসেশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি। ঠিক একইভাবে ইডিপাসে আমরা যখন দেখেছিলাম যে ইডিপাস চোখ কানা করে ফেললো, এই চোখ কানা কি সে স্টেজে করেছে? বা হচ্ছে সে তারপরে তাকে যে ওই যে সমুদ্রে ইয়াতে কি পর্বতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাই তো, পায়ে পেরেক বিধায়ে, তারপরে সে যে মানুষ হয়েছে পলিবাসের কাছে, তাই না, তারপরে সে যে তার বাবাকে খুন করেছে, এগুলো কি স্টেজে ঘটেছে একটাও? হুম, স্যার সব স্টেজের বাইরে, আউট স্টেজের অফ বাইরে স্টেজ। ঘটেছে, তাই না? কিন্তু এগুলো কি করেছে, ইজ কমেন্টেড আপন, কিন্তু এগুলোকে আবার কমেন্ট করে আমাদের কাছে বলা হচ্ছে, অ্যান্ড ইজ কমেন্টেড আপন বাই মোরিয়া হু রিটার্নস ডিস্ট্রট উইথ হার ফরওয়ার্ডিং অ্যাজ দ্য গ্রিক কোরাস ডাজ। ঠিক গ্রিক কোরাস যেভাবে কাজ করে সেইভাবে নোরা এবং ক্যাথলিন ওই পিছনের আগের ঘটনাগুলোকে কোরাসের মাধ্যমে বলে দিচ্ছে। এগেইন দ্য ওল্ড উইম্যান নিং জাস্ট বিফোর দ্য নিউজ অফ বার্টলিজ ডেথ ইজ অল টোল্ড ফাংশনস, দেখো, লাইক আ গ্রিক কোরাস। তাহলে উইমেনরা যখন এসে বলতেছে যে এইভাবে এইভাবে ঘটনাগুলো ঘটেছে, তারা প্রার্থনা করতেছে, ঠিক একইভাবে ইডিপাসের সামনে আমরা যেমন দেখেছিলাম শুরুতেই কি হচ্ছে, এলাকার মানুষ সব চলে আসছে ইডিপাসের প্রাসাদের সামনে, এখানে এসে তারা কি করতেছে, প্রার্থনা করতেছে ইডিপাসের কাছে যে আমাদেরকে বাঁচাও। ঠিক ওরকম ভাবে এখানে উইমেনরা এসে কি করতেছে, তারা মাথা মানে কি হাঁটু গেড়ে বার্টলির যে মৃত্যু সেই নিউজটা যেন তারা এসে বলছে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে, তার শুভকামনা করতেছে, ইত্যাদি ইত্যাদি। তাই বলছে লাইক গ্রিক ট্র্যাজেডি রাইডার্স টু দ্য সি ইজ আ ট্র্যাজেডি অফ ফেট, এখানে তো ফেটের ব্যাপারটা বলা হয়েছে এবং ফেটকে রিপ্রেজেন্ট করছে কে, সি, তাই না। ইন দ্য প্লে দ্য ক্যারেক্টার্স আর মিয়ার প্লেমেটস ইন দ্য হ্যান্ড অফ ফেটস, বলা হচ্ছে হাতে, তাই তো, ভাগ্যের হাতে জাস্ট একটা পুতুলের মতো। দ্য সি ইজ হিয়ার দ্য সুপারন্যাচুরাল এজেন্সি দ্যাট উইভস দ্য ট্র্যাজিক ফেট অফ দ্য পোর পিজেন্টস, তাই তো। এই যে আসলে বলো তো, এই বার্টলির পরিবার কি ফিশারম্যান ছিল, না আসলে কি ছিল এরা পেশাগত দিক থেকে? স্যার এরা তো ফিশারম্যান, আবার ব্যবসায়ী। না মানে বার্টলির ব্যাপারটা কি ছিল, বার্টলিকে কখনো মাছ ধরার ক্ষেত্রে আমরা পেয়েছি, নাকি সে ঘোড়া না স্যার বিক্রি করে আর হচ্ছে কৃষিকাজ করে? তাকে ব্যবসায়ী হিসেবে পাওয়া গেছে। হ্যাঁ, কৃষিকাজ ছিল না, কৃষিকাজের ব্যাপার ছিল না, যে রায়ের কথা আসছে ওখানে গিয়ে একটু দেখতে হবে যেন ছাগল টাগল নষ্ট না করে, এগুলো বলছিল জি না, স্যার, জি তখন স্যার, জি বলছিল। স্যার। হ্যাঁ, তার মানে কিছু জমি জায়গা চাষ সে করতেছিল। হ্যাঁ, তো এখানে দেখানো হচ্ছে যে সি এখানে সুপারন্যাচুরাল এজেন্সি হিসেবে কাজ করছে, যেটা কি করতেছে, এই গরিব কৃষি পরিবারের মানুষদের ভাগ্যটাকে তারা নির্ধারণ করছে। ওয়েব মানে কি, বোনানো বা নির্ধারণ করা। The fate of Bartley and other islanders is predestined like that of Sophocles Oedipus, ঠিক এডিপাসের মতো এদেরও ভাগ্যটা যেন এভাবেই প্রিডিস্টাইন করা আছে যে কি ঘটবে ভবিষ্যতে। দ্য ট্র্যাজিক আইরনি, তাহলে এটা কি কি পেলাম আমরা, একদিকে পেলাম স্পিরিট, তাই তো, এটা কি ধরনের, এক ধরনের নীতি বা একটা মোরাল নিয়ে লেখা। তারপর হচ্ছে ফর্ম, এটা একটা স্ট্রাকচার রয়েছে, প্রোলগ রয়েছে, কোরাস রয়েছে, তাই না। তারপর হচ্ছে এখানে কি আছে, ভাগ্য, তাই তো, কি করছে এখানে, ট্র্যাজিক আইরনি হিসাবে কাজ করছে বা ট্র্যাজেডির জন্য কাজ করছে। এবার হচ্ছে দ্য ট্র্যাজিক আইরনি ইন কি রাইডার্স টু দ্য সি ইজ সিমিলার টু দ্যাট ফাউন্ড ইন গ্রিক ট্র্যাজেডি, আর টেরিবল ইউজ অফ ট্র্যাজিক আইরনি ইজ ফাউন্ড ইন বার্টলিস পার্টিং ওয়ার্ডস। ট্র্যাজিক আইরনি কি, ট্র্যাজিক আইরনিটা কি বলতো, যেমন ইডিপাসে আমরা ট্র্যাজিক আইরনি পেয়েছি কোনটা, যে ইডিপাস কি করতেছে, লায়াসের খুনির উপরে সে কি করলো, অভিশাপ দিল, তাই না, এবং এক ধরনের শাস্তি সে কি করলো, তাহলে দেশ ঘোষণা থেকে করলো। বের করে দিচ্ছে। হ্যাঁ, শাস্তি ঘোষণা করলো, কিন্তু শাস্তিটা আসলে তার নিজের উপরে হয়ে গেল। ঠিক ওরকম আমি হয়তো ভাবছি যে আমার কিচ্ছু হবে না, আরে ওগুলো লাগবে, তাই না, দু একদিনের মধ্যে আমি ফিরে আসবো, ইত্যাদি ইত্যাদি, বা ফিরে আসতে পারবো কিনা জানি না, মানে আমি আগে থেকে কিছু একটা জিনিস বলতেছি, তাই তো, দেখা যাচ্ছে সেটাই ঘটনাটা আমার উপরে ঘটে যাচ্ছে। তাই মানে বলছে স্যার আমার কিছুই হবে না, কিন্তু হয়ে গেছে হয়ে আর কি। গেছে। হ্যাঁ, বলছে আর টেরিবল ইউজ অফ ট্র্যাজিক আইরনি ইজ ফাউন্ড ইন বার্টলিস পার্টিং ওয়ার্ডস। পার্টিং ওয়ার্ডস মানে কি, বিদায়ী কথা, যে অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেইন, দেখো, ইন 2 days or in 3 days or maybe in 4 days if the wind is bad,
বলছে সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, 2 দিন 3 দিন, বা যদি এর আবহাওয়া খারাপ হয় আমি 4 দিনের মধ্যেই চলে আসবো। কিন্তু ঘটনাটা কি হলো, আইরনি হয়ে গেল না, পুরোটা বিপরীত ঘটনা ঘটে গেল। হুম। জি স্যার স্যার। ও তো আর আসতে পারলো না। হ্যাঁ, বলছে বাট দ্য রিডার্স অ্যান্ড অডিয়েন্স নো দ্যাট বেচারা বার্টলি ওই উইল দিনই তো নেভার মারা কাম গেল। ব্যাক। হ্যাঁ, অ্যালাইভ, সে আর ফিরে আসবে না। হিজ ডেড বডি উইল বি ব্রট হোম ইন আ শর্ট হোয়াইল। এগেইন বার্টলি স্পিচ, ইটস হার্ড সেট উইল বি ফর্ম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। বলতেছে, সে বলতেছে যে আসলে এই 3-4 জন নারীকে নিয়ে এই একজন পুরুষ এই পুরো পরিবার চালানো, সমাজ চালানো খুবই কঠিন, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু ঘটনাটা কি হলো, চার্জড উইথ ড্রামাটিক আইরনি বিকজ ফ্রম দিস ডে মোরিয়াস ফ্যামিলি উইল হ্যাভ নো ম্যান টু ওয়ার্ক। হ্যাঁ, যেটা তার কাছে কঠিন লাগতেছিল সেটা সহজ করে দিল, মানে সেই থাকলো না আর। হ্যাঁ, এইভাবে তার বলছে দ্য ক্লাসিক্যাল সেটিং অফ দ্য প্লে সার্ভস অ্যাজ আ ব্যাকড্রপ এগেইনস্ট, দেখো, হুইচ টাইমলেস থিম অফ হিউম্যান সাফারিং, ফেট অ্যান্ড মর্টালিটি আর এক্সপ্লোর্ড। এখানে ফেট, সাফারিং এবং মর্টালিটির ব্যাপারটা এসেছে। দ্য অ্যারান আইল্যান্ডস উইথ দেয়ার আইসোলেটেড অ্যান্ড ডেজোলেট টেরেইন প্রোভাইড আ স্টার্ক অ্যান্ড এলিমেন্টাল ব্যাকড্রপ ফর দ্য আনফোল্ডিং ট্র্যাজেডি। মানে মূল কথা হলো এখানে ট্র্যাজিক ইনসিডেন্টগুলোকে দেখানো হয়েছে, যেটা মানুষের ভাগ্য, তার ভোগান্তি এবং তার মৃত্যুর সাথে রিলেটেড। অধিকাংশ ট্র্যাজেডি মৃত্যুর সাথে রিলেটেড, তাই না? ট্র্যাজেডি মানেই সেখানে কি ঘটবে, একটা ডেথ ঘটবে, একটা মৃত্যু ঘটবে। তা বলছে দ্য রিলেন্টলেস অ্যান্ড আনফরগিভিং সি দ্যাট সারাউন্ডস দ্য আইল্যান্ড সিম্বলাইজেস দ্য omnipresent force of fate against which the characters struggle in vain. This classical setting evokes a sense of timelessness and universality akin to the setting of classical Greek tragedies. এরপর হচ্ছে দেখো 3 ড্রামাটিক ইউনিটিস, আমরা তো জানি, তাই না? এখানে সেগুলো কিন্তু অবজার্ভ করা হয়েছে। দেখো, দ্য 3 ড্রামাটিক ইউনিটিস অফ গ্রিক ট্র্যাজেডি আর অলসো অবজার্ভ ইন রাইডার্স টু দ্য সি। The unity of time demands that the action of the play should occur within the single revolution of the sun, মানে এক দিনের ভিতরে ঘটে যাবে, and the events in the Raiders of the Sea take place in about an hour, মানে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে ঘটেছে। The unity of place demands that the action of the play should be in the single place and the action of the Raiders of the Sea take place in the kitchen of Morya's cottage, এর বাইরে তারা যায়নি, তাই তো? The unity of action demands that the play should have one plot only. The Raiders of the Sea, there is no subplot or the admixture of comedy or tragedy like Oedipus Rex, তাই তো? Oedipus Rex-এর মতো এখানেও কোনো কমেডি বা ট্র্যাজেডির অ্যাডমিক্সার নেই, শুধু এখানে ট্র্যাজেডি আছে। হ্যাঁ, তো এই হিসাবে কি হচ্ছে, এটা হচ্ছে কি ইউনিটি অফ টাইম মেনটেন করেছে, ইউনিটি অফ প্লেস মেনটেন করেছে, ইউনিটি অফ অ্যাকশন মেনটেন করা হয়েছে। তা সেই হিসাবে সে একটা গ্রিক ট্র্যাজেডি, তাই না? এছাড়া বলা হচ্ছে কি, দেখো, হাউএভার ডেসপাইট ইটস ক্লাসিক্যাল সেটিং রাইডার্স টু দ্য সি গ্র্যাপেলস উইথ মডার্ন থিমস, কিন্তু একদম পুরোপুরি ক্লাসিক্যাল সে না, কারণ এখানে মডার্ন থিমসও রয়েছে। অ্যান্ড কনসার্ন দ্যাট রেজোনেট উইথ কন্টেম্পোরারি অডিয়েন্স, কারণ কি এখানে আমরা সেই ধরনের কন্টেম্পোরারি বিষয়গুলোকে পাবো। অ্যাট ইটস কোর দ্য প্লে ডেলভস ইনটু দ্য হিউম্যান এক্সপ্রেশন অফ লস, গ্রিফ অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল ডিসপেয়ার, থিমস দ্যাট ট্রান্সেন্ড টাইম অ্যান্ড প্লেস। তার মানে কি এখানে যে দুঃখ, কষ্ট, এগুলো কি শুধুমাত্র এই ক্লাসিক্যাল যুগে ঘটেছে? এগুলো কি আধুনিক যুগে ঘটে না? হলো এই যে দুঃখ, কষ্ট, মরিয়া, এটা কি শুধু ক্লাসিকে, মানে ওই গ্রিকে ঘটেছে? যে মানুষের ভাগ্য, না এগুলো তো মডার্নের সাথে, অতএব এগুলো তো শুধুমাত্র ইউনিভার্সাল থিম, অতএব এখানে শুধু আমরা ওই ক্লাসিক্যালের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। দ্য ক্যারেক্টার অফ মোরিয়া, দ্য গ্রিভিং মাদার হু হ্যাজ লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড সানস টু দ্য সি, embodies the modern sensibility of individuals grappling with the complexities of life in an unpredictable world. তার মানে এটা শুধুমাত্র সেটিং বা অন্যান্য দিক থেকে ক্লাসিক্যাল ট্র্যাজেডির মতো হলেও মানুষের ইউনিভার্সাল যে সাফারিংগুলো আছে, যে ট্রেন্ডগুলো আছে, যেগুলো সবসময়ের জন্য ঘটবে, সেটাকেও কিন্তু এই মৌরিয়ার ক্যারেক্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। যে মানুষ এই আনপ্রেডিক্টেবল ওয়ার্ল্ডে লাইফের যে সকল কমপ্লেক্সিটি আছে, এগুলোতে সবসময় মানুষ ভুগবে, কিছুই করার নেই। হার ফ্যাটালিস্টিক অ্যাকসেপ্টেন্স অফ ফেট, তাই তো, সে যে ভাগ্যকে মেনে নিচ্ছে, অ্যান্ড হার প্রোফাউন্ড সরো, এবং তার যে ব্যাপক দুঃখ, এটাও কি করছে, স্পিক টু দ্য মডার্ন এক্সপিরিয়েন্স অফ নেভিগেটিং দ্য আনসার্টেনিটিস অফ এক্সিস্টেন্স। যে আমাদের মানুষ, আমরা যতই আধুনিক হয়ে যায় না কেন, আমাদের জীবন ওই ভাগ্যের হাতে বাঁধা, এবং ভাগ্য থেকে আমাদের কোনো মুক্তি নেই, আমরা যতই আধুনিক হয়ে যায় না কেন। অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই না? আমরা যতই চেষ্টা করতেছি, অ্যাক্সিডেন্ট থেকে কি মানুষকে বাঁচানো যাচ্ছে বলো? বা আমরা যত আধুনিক চিকিৎসা করি, মানুষ কি মারা কম যাচ্ছে বলো? মানুষ যেটা দেখো, আগে মানুষ মারা যেত ডায়রিয়া, কলেরা, এগুলোতে, এখন মানুষ স্ট্রোকে মরতেছে বেশি, তাই না? হার্ট অ্যাটাকে মানুষ বেশি মরতেছে। এখন হয়তো মানুষ যক্ষায় মরে না, হ্যাঁ, এখন আর হয়তো ডায়রিয়াতে মরে না, কিন্তু মানুষ তো মারা যাচ্ছেই। আগে মানুষ 100-150 বছর বাঁচত, এখন মানুষের হাইয়েস্ট বয়স কত হচ্ছে বলো? এখন গ্রাম ভিত্তিক যদি তাকানো হয়, বৃদ্ধ মানুষের বয়স কত হাইয়েস্ট? 60-70 হয় স্যার। 70 হয়েছে, তাহলে কমে কোথায় আসছে না? 60-70। আমার দাদুর
আমি দেখেছি 110, মানে মোটামুটি 110-15 বছর বয়সেও আমাদের দাদুর যে, মানে কি বলবো, দাদু, তাকে আমি স্ট্রংলি হেঁটে বেড়াতে দেখেছি আমার ছোটবেলায়। আর এখন মোটামুটি 60-70 হলে মানুষ কুঁজো হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ভাগ্য থেকে মানুষের কোনো মুক্তি নাই। আমরা হয়তো আধুনিকতা দিয়ে কিছু চাকচিক্য বিষয়টা আনতে পারবো, চিকিৎসা ব্যবস্থা আনতে পারবো, তাই না, হয়তো গড় আয়ু বাড়াতে পারবো, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু গড় আয়ু বলতে কি বোঝায় বলো তো? গড় আয়ু মানে কি? গড় আয়ু বলতে কি 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 বোঝায়? একজনের মনে করো বয়স হচ্ছে 5, সে 5 বছর বয়সে মারা গেছে, একজন মারা গেছে 75 মানে বছর বয়সে, তাহলে দুইজনের গড় আয়ু কত? স্যার 40 বছর। 40 বছর। হ্যাঁ, তাহলে একজন কি 40 বছর পাচ্ছে? না স্যার। হ্যাঁ, একজন তো 40 বছর বাঁচেনি। তো এরকম একটা বিষয়, গড় আয়ু মানে হচ্ছে যতজন মানুষ মারা গেছে তাদের গড় বয়স দিয়ে ভাগ করে দেখানো হচ্ছে। তা সেই হিসাবে আমরা 70-এ আছি, কিন্তু সেই 70 মানে তার এই 70 না যে আমরা 70 বছর বাঁচবো। হ্যাঁ, ব্যাপারটা এরকম। না স্যার। তো যাই হোক, তাই বলছে ফার্দার মোর রাইডার্স টু দ্য সি অ্যাডিয়ার্স টু দ্য স্ট্রাকচারাল অ্যান্ড থিমেটিক এলিমেন্টস অফ ক্লাসিক্যাল ট্র্যাজেডি। তাহলে স্ট্রাকচার এবং থিমেটিক এলিমেন্টসগুলোও এখানে আছে। কেমন? দ্য প্লে ফলোজ আ লাইনিয়ার ন্যারেটিভ ট্র্যাজেডি। লাইনিয়ার মানে কি? একটা ধারাবাহিক ঘটনা। বিল্ডিং টেনশন টুয়ার্ডস আ, দেখো, ক্লাইমেটিক মোমেন্ট অফ ক্যাথারসিস। ক্যাথারসিস মানে তো আমরা ইডিপাস রেসকে পড়েছিলাম, তাই না, যে আমরা এই ঘটনাটা শোনার পর আমাদের ভিতরে এক ধরনের ফিলিং ক্রিয়েট হবে, অডিয়েন্সদের ভিতরে বিশেষ করে। মোরিয়া সার্ভ অ্যাজ দ্য ট্র্যাজিক কুইটি হিরো অ্যান্ড ফেয়ার। হুজ লাইফ ইজ মার্কড বাই প্রোফাউন্ড সরো অ্যান্ড লস। তবে ট্র্যাজিক হিরোর দিক থেকে ইডিপাসের সাথে মিলছে না, কারণ এখানে বলা হয়েছে ট্র্যাজিক হিরোরা হবে কি, গুড ক্যারেক্টার হতে হবে, হাই সোসাইটির হতে হবে, কিন্তু মোরিয়া তো সেটা হয়নি। থ্রু হার এক্সপিরিয়েন্স দ্য প্লে এক্সপ্লোর থিমস অফ ফেট, ইনএভিটেবিলিটি অ্যান্ড দ্য লিমিটেশনস অফ হিউম্যান এজেন্সি। Moria's journey mirrors the tragic arc of classical heroes as she confronts the inexorable forces of nature and ultimately achieves a sense of catharsis through her acceptance of fate. তাই না, মানে সে অটোমেটিক তার ভাগ্য, যেমন ইডিপাস মেনে নিল তার ভাগ্য, কিচ্ছু করার নেই, সে বলতেছে আমি শেষ, আমি এখন আর রাজ্য পরিচালনা করবো না, সে এখন, তাই তো, মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই মেনে নিল যে আমার এই ভাগ্য নিয়ে আমাকে চলতে হবে। এত যুদ্ধ করলো, এত সংগ্রাম করলো, আলটিমেটলি সে আসলে বাঁচতে পারলো না। In addition to its thematic and structural adherence to the classical tragedy, Riders to the Sea also incorporates modernist techniques that push the boundaries of traditional theoretical conventions. তাই তো, মানে এখানে এখন ক্লাসিক্যাল ট্র্যাজেডি হলো এর যে নাটকীয় উপস্থাপনা, এটা নিশ্চয়ই আর ক্লাসিক্যাল ট্র্যাজেডির মতো হবে না, এখানে নিশ্চয়ই আধুনিক কনভেনশন থাকবে, তাই তো। তাহলে মডার্ন ওয়েতে আমরা ট্রেডিশনাল থিয়েট্রিক্যাল যে কনভেনশন সেগুলোকে কিন্তু উপস্থাপন করছি। Scenes, sparse dialogue, poetic language, symbolic imagery lend the play a lyrical quality that transcends its classical setting. তাহলে ক্লাসিক্যাল সেটিংয়ের যে ল্যাঙ্গুয়েজগুলো তার থেকে অনেকখানি উন্নত হয়েছে এখানে, কারণ আমরা আধুনিক যুগের কথা ভাবছি, আধুনিক যুগের ল্যাঙ্গুয়েজ বলো, উপস্থাপনাগুলো সব কিছু নিশ্চয়ই বেস্ট হবে। দ্য মিনিমালিস্ট স্টেজ ডিরেকশনস অ্যান্ড এমফাসাইজ অন মুড অ্যান্ড অ্যাটমসফিয়ার ক্রিয়েট আ সেন্স অফ ইন্টিমেসি অ্যান্ড ইমোশনাল ডেপথ। একইভাবে এখানে যে স্টেজ ডিরেকশন কেমন হবে, তাই তো, এখানে একটা স্টেজ ডিরেকশন কীভাবে মানুষের বা অডিয়েন্সের মুড এবং অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে, সেগুলো সব কিছুই আধুনিক, সেগুলো আর ওল্ড না। হ্যাঁ, ড্রয়িং অডিয়েন্স ইন্টু দ্য ক্যারেক্টার্স ইনার লাইফস অ্যান্ড স্ট্রাগলস। তার মানে কি, এখানে দেখানো হচ্ছে ক্লাসিক্যাল সেটিং বা ক্লাসিক্যাল কিছু বৈশিষ্ট্য থাকলেও পুরোপুরি ক্লাসিক্যাল তো আমরা বলতে পারছি না, কারণ এখানে মডার্নিস্টিক বা মডার্ন আইডিয়াও এর ভিতরে অ্যাড করা হয়েছে। তারপরেও কিছু কিছু বৈশিষ্ট্য হয়তো ক্লাসিক্যাল ট্র্যাজেডির সাথে মিলে যাচ্ছে, সেই হিসেবে আমরা এখানে বলতে পারি কি ঘটনা, যে মডার্ন প্লে ইনটু কি উইথ আ ক্লাসিক্যাল সেটিং, নাকি এটা মডার্ন ট্র্যাজেডি উইথ আ ক্লাসিক্যাল সেটিং। তাই বলছে আবার কি, দেখো, সুতরাং কনক্লুশনে বলছে রাইডার্স টু দ্য সি ক্যান বি ভিউড অ্যাজ আ মডার্ন ট্র্যাজেডি সেট উইদিন আ ক্লাসিক্যাল ব্যাকড্রপ। ব্যাকড্রপ মানে কি, ব্যাকগ্রাউন্ড বা সেটিং। Through its exploration of universal themes, adherence to classical tragic conventions and incorporation of modernistic technique, তার মানে থিম হচ্ছে ইউনিভার্সাল, সেটিং বা ফর্ম হচ্ছে ক্লাসিক্যাল, আর মডার্ন টেকনিকে এটা স্টেজ করা, সব কিছু মিলে ট্র্যাজেডিটা মডার্ন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, ফর্মটা হচ্ছে ক্লাসিক্যাল। এভাবে কি করছে, দ্য প্লে রেজোনেটস উইথ অডিয়েন্সেস অ্যাক্রস টাইম অ্যান্ড কালচার। Riders to the Sea stand as a timeless masterpiece of modern theatre, offering a profound meditation on the human condition and the enduring power of tragedy. তো এইভাবে আমরা বিষয়টা দেখতে পারি যে মানুষের ট্র্যাজেডির, হ্যাঁ, যে এন্ডিওরিং পাওয়ার, যে মানুষকে মেনে নিতে হয়, এন্ডিওর করতে হয়, সহ্য করতে হয় ট্র্যাজেডির, সেগুলোকে এখানে দেখানো হয়েছে ইডিপাসের মতো মোরিয়ার ক্যারেক্টারের মাধ্যমে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের
এটার বৈশিষ্ট্য। তার মানে কি ক্লাসিক্যাল কিছু বৈশিষ্ট্য এখানে আছে, সাথে সাথে মডার্ন কিছু বৈশিষ্ট্য আছে, সেই জন্য আমরা মডার্ন ট্র্যাজেডি উইথ ক্লাসিক্যাল সেটিং বলছি। ঠিক আছে, এই কি বুঝতে পারছো? স্যার এক নম্বর কোশ্চেনে স্যার হ্যাঁ এক বলো। নম্বর কোশ্চেনে ইট ওয়াজ আ 100 হর্সেস এর উপরের লাইনে স্যার একটা ওয়ার্ড, স্যার জি স্যার কত নম্বর নিচে প্যারাগ্রাফ স্যার বলো তো? ইট ওয়াজ 5 নাম্বার স্যার, ইট ওয়াজ আ 100 হর্সেস এর উপরের লাইন। ও এই এটা স্যার যে এর উপরের লাইনে একটা শি ইজ শিওর ইনটিউশনালি বলতে কি বোঝায় স্যার? ইনটিউশন মানে ওই যে আঁচ করতে পারা। ইনটিউশনালি মানে কি সে নিশ্চিত হয়ে গেছে। ইনটিউশনালি মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, তাই তো? অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পারাটাকে বলা হয় ইনটিউশন। হ্যাঁ, ইনসাইট মানে কিছু একটা হতে যাচ্ছে, এইটাকে বুঝতে পারাটা। হ্যাঁ দেখো, এই যে অন্তর্দৃষ্টি মানে অনুভূতি, কোনো কিছুকে বুঝতে পারার জ্ঞান, সজ্ঞা যেটাকে বলা হয়ে থাকে। দেখো, হ্যাঁ, শতলব্ধ জ্ঞান মানে যেটা হয়তো আমাকে বাইরের কোনো কিছু বলেনি, কিন্তু আমি মোটামুটি আঁচ করতে পারতেছি যে এটা ঘটছে বা ঘটবে। তাই ইনটিউশনালি কি হচ্ছে, সে বুঝতে পারছে যে আমি হয়তো আমার এই সন্তানটাকে হারাতে যাচ্ছি। তাই বলছি কি দেখো, যে হার ইমোশনাল অ্যাগনি ইজ সেন্সড ইন আ টক উইথ হার অনলি লিভিং সান বার্টলি। যখন সে বার্টলির সাথে কথা বলছে যে আমার এত 100,000 হর্স দিয়ে কি হবে যেখানে আমি যদি আমার একটা সন্তানকে হারাই। তো হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1,000 হর্সেস এগেইনস্ট আ সান হোয়ার দেয়ার ইজ ওয়ান সান অনলি। যদি আরও 4-5টা সন্তান থাকতো তাহলে আমি এই কষ্টটা পাইতাম না, কিন্তু যেখানে আমার একজন সন্তান আছে সেখানে ওইরকম 1000 ঘোড়ার প্রাইসও আমার কাছে একটা সন্তানের মূল্য সমান হবে না। এই কথাটা বলার মানে কি, সে বুঝতে পারছে যে হয়তো এই সন্তানটাকেও সে হারাতে যাচ্ছে নাকি। হ্যাঁ, যে শি ইজ শিওরলি ইন্টেনশনালি দ্যাট হি ইজ লিভিং হোম ফর এভার, মানে সে তার ছাড়া মানে চিরতরে সে তার বাড়ি ত্যাগ করছে, মানে চিরতরে এই বাড়ি ত্যাগ করা মানে কি সে আর জীবিত ফিরে আসবে না। আচ্ছা, কি বুঝতে পারছো? স্যার এই জি প্রশ্নের স্যার। ইন্ট্রোডাকশনটা পড়া দিন তো স্যার, ইন্ট্রোডাকশন। আচ্ছা, কি বলছে দেখো, জেমস সিন্স রাইডার্স টু দ্য সি মোরিয়া দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য প্লে ইমার্জ অ্যাজ আ ট্র্যাজিক ক্যারেক্টার। তাহলে ট্র্যাজিক ক্যারেক্টার হিসাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে কি, কিসের জন্য? হুজ লাইফ ইজ ওভারশ্যাডোড বাই প্রোফাউন্ড সরো, রিলেন্টলেস লস অ্যান্ড অ্যান আনওয়েভারিং অ্যাকসেপ্টেন্স অফ ফেট। কারণ একজন ট্র্যাজিক ক্যারেক্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার প্রথমত কি থাকবে? প্রোফাউন্ড সরো থাকবে। আর সরোটা আসবে কোত্থেকে? একটার পর একটা ক্ষতি বা ধ্বংস বা মৃত্যু থেকে। এবং শেষ পর্যন্ত সে সংগ্রাম চালিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সে কী করবে? ভাগ্যের কাছে মাথা নত করবে, যেটা আমরা ইডিপাসে দেখেছি, এনার কাছেও দেখছি, তাই না? যে বারবারই সে সন্তানকে নিষেধ করছে, যেও না যেও না, সে দুঃখ কষ্ট এত বেশি পাচ্ছে, তারপরেও কেউ মানছে না, শেষ পর্যন্ত ভাগ্যের কাছে মাথা নত করছে, যে আসলে সব কিছু ভাগ্যেরই দোষ। থ্রু হার এক্সপিরিয়েন্স, স্ট্রাগলস অ্যান্ড আলটিমেট ফেট, শি এপিটোমাইজেস দ্য এসেন্স অফ ট্র্যাজেডি। এই এপিটোমাইজ মানে কি? এপিটোমাইজ মানে এক্সাম্পল হিসেবে কাজ করা, যে একটা ট্র্যাজেডির এসেন্সটা কি হতে পারে সেটা তার ভাগ্য দেখেই, তার ক্যারেক্টার দেখে আমরা বুঝতে পারতেছি। যে ট্র্যাজেডি কি করছে? এমবডিং দ্য ইনএক্সোরেবল সাইকেল অফ গ্রিফ অ্যান্ড রেজিগনেশন দ্যাট ডিফাইন্স লাইফ অন দ্য অ্যারান আইল্যান্ড। যে ট্র্যাজেডিটা কি করছে? এই অ্যারান আইল্যান্ডের যে লাইফগুলো আছে সেই লাইফগুলোকে ডিফাইন করছে। মানে কি এরকমই লাইফ, মানে তাদের লাইফটা এরকমই, আমরা বলি না এখানে লাইফটা এরকমই। কেমন? যে তারা দুঃখ কষ্ট থাকবে, প্রাকৃতিক পরিবেশে তারা বসবাস করতে করতে প্রকৃতি তাদের ধ্বংস আনবে, প্রকৃতি তাদেরকে জীবনযাপন করাবে। এই যে তাহলে ইনএক্সোরেবল সাইকেল অফ, ইনএক্সোরেবল মানে কি? ইনএভিটেবল, তাই না? হ্যাঁ, এমবডিং দ্য ইনএভিটেবল সাইকেল অফ গ্রিফ অ্যান্ড রেজিগনেশন। তাহলে একদিকে দুঃখ কষ্ট পর পর আসতেই থাকবে একটার পর একটা, এবং শেষ পর্যন্ত দুঃখ কষ্ট মেনে নিতেই হবে। এটাই যেন এই অ্যারান আইল্যান্ডের লাইফের মানে কি ডেফিনেশন, যে যারা সমুদ্রের পাশাপাশি থাকবে, যারা পাহাড়ে বসবাস করবে, যারা সমতলে বসবাস করবে, তাদের এক একটা জীবন এক এক ধরনের, এক একভাবে তারা চলবে, তাই না? যেমন ধরো সমুদ্রের পাশাপাশি যারা কক্সবাজার, সিলেট, ভোলা এগুলোতে বসবাস করে, তাদের কি অবস্থা? তাদের একরকম জীবন। ঢাকাতে যারা বসবাস করে তাদের একরকম যে জীবন, তাই তো? পশ্চিম দিকে বা উত্তর দিকে বসবাস করে তাদের একরকম জীবন। যেমন উত্তরে কি খুব ঠান্ডা পড়ে নাকি? উত্তরবঙ্গে কি খুব ঠান্ডা পড়ে, আর দক্ষিণবঙ্গে কি খুবই প্রাকৃতিক দুর্যোগ হয়, ঝড় ঝলশ্বাস। এগুলো কি? এটা হচ্ছে ইনএক্সোরেবল সাইকেল। এবছর গেল, আগামী বছরে আসবে, তারপরে বছরে আসবে, চলতেই থাকবে চলতেই থাকবে। এইগুলোকে নির্দেশ করতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, তো যাই হোক,
আমি একটু পড়ায় দিলাম, তো পরে একটা ক্লাস আছে, তো যদি সমস্যা থাকে তো পরবর্তী ক্লাসেও আমরা কিছুটা আলোচনা করে নিব। তো আশা করি তোমরা পড়েছো, বুঝেছো, তারপরেও বুঝতে সমস্যা হলে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। কিন্তু এখন থেকে তোমরা দয়া করে যাদের এগুলো পড়া হয়ে গেছে বা সমস্যা নেই, তোমরা তাহলে নেক্সট যে ড্রামাটা আছে সেই ড্রামার টেক্সটের যে ক্লাসগুলো সেগুলো একটু দেখে নিতে থাকো, ঠিক আছে? তাহলে এটা তো থাকলোই এ ব্রিফ শর্ট, যাদের এখনও শেষ হয়নি তারা পড়তে থাকো। আর ওয়াচ দ্য টেক্সট অফ লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এটা তোমরা একটু পড়তে থাকো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো আর একটু নিয়মিত ক্লাসগুলো করো, হ্যাঁ? আর ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। ওকে, তো ঠিক আছে, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। ওকে।